দেখ, তোদেরকে আমি একটা বিম ডিজাইন করাচ্ছিলাম। তো আগের দিন ক্লাসে যতটা হয়েছে বিমটা, আমরা আজকে নেক্সট পার্টটা করতে যাচ্ছি। আর তিনটে চেক আমাদের বাকি আছে সত্যিই। তো সেই তিনটে চেক আমরা আজকে করে নেবো। তো দেখ, পরীক্ষায় তোদের কি এত বড় একটা ডিজাইন পড়বে না, তোদের পরীক্ষায় এত বড় একটা ডিজাইন পড়বে না। তোদের বলে দেবে, হয় তোদের বলবে এরিয়া পর্যন্ত ক্যালকুলেট করো, কিংবা শেয়ার স্ট্রেস বের করো, কিংবা ডিফ্লেকশন কন্ট্রোল, কিংবা ডেভেলপমেন্ট লেন্থ। তোদের কিন্তু সেটা উল্লেখ করা থাকবে। তো দেখ, আমি জাস্ট একবার একটা রিভিউ দিয়ে দিচ্ছি পুরোটা, কীভাবে কী করলাম আমরা আগের দিনে। দেখ, একটা বিম আমরা ডিজাইন করতে বলেছিল, ক্লিয়ার স্প্যান ছিল 6 মিটার, আর তার সেল ওয়েট ছিল 10 কিলো নিউটন, আর ডেড লোড ছিল 5 কিলো নিউটন। তো সেইখান থেকে গিভেন ডেটা আছে। তো গিভেন ডেটা থেকে আমরা প্রথমে কি করলাম, একটা উইথ ধরে দিলাম বিমটার। তারপর সেইখান থেকে কি করলাম না, সেইখান থেকে আমরা এফেক্টিভ ডেপথটা বের করলাম ডিটা। আর কি ওভারঅল ডেপথটা বের করলাম। ওভারঅল ডেপথটা কি করে বের করলাম না, এফেক্টিভ কভার দেখ আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম 50 মিলিমিটার। তো যেই 50 মিলিমিটার অ্যাজিউম করেছিলাম, সেখান থেকে ওভারঅল যে ডেপথটা আমার ছিল সেটা আমি ওখান থেকে পাচ্ছি। কি করে পাচ্ছি না, আমার এফেক্টিভ কভার আমি ধরে নিয়েছি 50 মিলিমিটার, আর এফেক্টিভ ডেপথ অফ বিম বা ডিইএফএফ যেটা আমরা সংক্ষেপে বলেছিলাম তার সাথে দেখ যোগ করেছি। যোগ করে আমরা ওভারঅল ডেপথটা কিন্তু পেয়ে গেছি। তাহলে দেখ, সেই যে ওভারঅল ডেপথটা পেলাম, এবং আমরা ওই ওভারঅল ডেপথটা বিমের তো পেলাম, প্লাস এই যে সাপোর্ট দুটো দেখছিস, এই যে বিমের এই দুটো সাপোর্ট, এই সাপোর্টের যে উইথ আমরা ধরে নিয়েছিলাম সেটা কত, বা যাকে আমরা বিয়ারিং বলি, সেটা হচ্ছে 250। এবার সেখান থেকে আমরা এফেক্টিভ স্প্যান অফ বিম বের করেছিলাম, যাকে আমরা এল এফেক্টিভ বলে জেনে থাকি। আর সেই যে এফেক্টিভ স্প্যান যে বের করলাম, ওখান থেকে আমরা লোড ক্যালকুলেশন করলাম। স্ক্রিন দেখাচ্ছে না? সবার কি সেম প্রবলেম হচ্ছে? তাহলে দেখ, আমরা লোড ক্যালকুলেশনটা করেছিলাম। সেই যে লোড ক্যালকুলেশন করেছিলাম, আমরা যে ডেড লোড ছিল সেখান থেকে ফার্স্টে আমার ডেড লোড বলেছিল 5 কিলো নিউটন। কিন্তু এই ডেড লোডটা কার বলেছিল রে, না এই যে ডেড লোডটা বলেছিল আমাকে ওভারঅল যে ডেড লোড ছিল তার বলেছিল। কিন্তু আমরা এই যে ডেড লোড আছে, আমরা তো নিজে একটা সেফটি তো অবশ্যই নেবো। তো কি করেছি, ফার্স্টে আমাদেরকে যে বিমটার যে সেলফ ওয়েট সেটা তো বের করতে হবে রে। ওখানে ডেড লোড বলে দিয়েছে, সে খুব ভালো কথা ওভারঅল বলেছে, কিন্তু আমাকে তো এই বিমটার যে ডেড লোড সেটা বের করতে হবে। তো সেটা কি করে বের করেছি না, দেখ বিমটার যে ক্রস সেকশন ছিল আমাদের, সেই দেখ 250 বাই 450 আমার ক্রস সেকশন ছিল। দেখ, এইটা তোদেরকে বলার উদ্দেশ্য একটাই, কারণ নেক্সট উইকে তোরা করেছিলি এই ক্লাসটার অর্ধেকটা, জাস্ট আমি একটু রিক্যাপ করে দিচ্ছি তোদেরকে, তারপর আমি নেক্সট পার্টটা যাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখ, আমার যে ডাইমেনশনটা ছিল সেটা হচ্ছে 250 বাই 450। তাহলে আমরা ওইখান থেকে কি পাচ্ছি না, এরিয়াটা পাচ্ছি। ওই যে এরিয়াটা পাবো আমরা, যেখানে কি করছি আরসিসি ওয়ার্ক করছি। আর আরসিসি ওয়ার্কের যে ইউনিট লোডটা ছিল সেটা কত রে, 25 কিলো নিউটন পার মিটার কিউ, তাই না রে? আমরা ওটা কি করে কোত্থেকে পড়েছিলাম না, ওটা আমরা ডেড লোড যখন তোদেরকে আমি পড়িয়েছিলাম, তখন দেখ আমি বলেছিলাম আরসিসির ক্ষেত্রে ইউনিট ওয়েট হচ্ছে আমার 25 কিলো নিউটন পার মিটার কিউ। এইবারে দেখ, আমি যখনই এরিয়ার সাথে ওই ইউনিট ওয়েটটা যখনই গুণ করে দিয়েছি, গুণ করে দেওয়ার ফলে আমার কি হলো না, আলটিমেটলি আমি ওই বিমটার সেলফ ওয়েটটা পেয়ে গেছি এত কিলোমিটার পার মিটার। এবার পার মিটার কি করে এলো, দেখ এখানে দেখ দুটোই হচ্ছে লেন্থের ইউনিট পার, এখানে আর এখানে কি মিটার কিউ আছে। তাহলে এখানে মিটার মিটার কেটে গেল, এখানে একটা স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কিলো নিউটন পার মিটার পড়ে রইলো। তাহলে ওইখান থেকে আমাকে টোটাল ডেড লোডটা বের করতে হবে। টোটাল ডেড লোডটা কি করে বের করবো না, দেখ আমাকে ডেড লোড কত বলে দিয়েছিল না, ডেড লোড আমাকে বলে দিয়েছিল 5 কিলো নিউটন। আর আমার ওই যে 5 কিলো নিউটন প্লাস আমার এখানে কত বেরিয়েছে না, 2.8125 এত কিলোমিটার আমার বেরিয়েছে। তাহলে জাস্ট এই সিম্পল এই দুটোকে আমার যোগ করে দে, তাহলে আমি কি টোটাল যে আমার ডেড লোড আছে সেইটা আমি পেয়ে যাচ্ছি। এবার টোটাল ডেড লোডটা আমি যেই মুহূর্তে পেয়ে গেলাম, আমাকে লাইভ লোড কত বলে দিয়েছে না, আমাকে লাইভ লোড বলে দিয়েছে 10 কিলোমিটার পার মিটার। দেখ, লাইভ লোডটা তোরা কি করে পাচ্ছিস না, লাইভ লোডটাকে আমাকে এখানে বলে দিয়েছে। আদারওয়াইজ তোদেরকে কি করতে হবে, লাইভ লোড বা ইম্পোজ লোড আমাদেরকে কোড থেকে ক্যালকুলেট করতে হবে। কিন্তু যেহেতু এখানে বলে দিয়েছে সেহেতু দরকার নেই। আর লাইভ লোডের জন্য আমাদের কোড তোরা জানিস, IS 875 পার্ট 2, 1987-তে ওটা আমাদের আছে। কিন্তু এখানে বলেছে 10 কিলোনিউটন, তাই আমাদের আর দরকার নেই এটা ক্যালকুলেট করা। দিয়ে এই যে 10 কিলোনিউটন বলে দিল, তাহলে কি আমার টোটাল আলটিমেট টোটাল লোড কত হলো না, লাইভ লোড প্লাস ডেড লোড। তাহলে ঠিক আছে, লাইভ লোড প্লাস ডেড লোড টোটাল টোটাল লোড তো এলো। কিন্তু আমরা সবসময় কি করব,
ওই যে লোডটা আসে না তাকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে মাল্টিপ্লাই করব। এইবারে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে যেই মুহূর্তে মাল্টিপ্লাই করব, আমার ফ্যাক্টর অফ সেফটির মান কত না 1.5। তাহলে দেখ আমার ওখান থেকে ফ্যাক্টর লোডটা আমি বের করে নেবো। তাহলে দেখ ডেড লোড প্লাস লাইভ লোড ইন্টু 1.5, সেই ক্ষেত্রে আমার টোটাল লোড কত ডাব্লু আমরা পেয়ে যাচ্ছি 26.72 এত কিলো নিউটন পার মিটার। এটা হচ্ছে ওমেগাটা বা ডাব্লুটা। আর এই যে 1.5টা এবার তোরা বলবি দাদা এটা আবার কোত্থেকে পেয়েছো, দেখ তোদেরকে আমি কোডে বলেও দিয়েছি, প্লাস তোরা কিন্তু প্রতিবার এগুলোকে ব্র্যাকেটে লিখতে থাকবি যে কোত্থেকে কোন ফর্মুলাগুলো তোরা পাচ্ছিস না। টেবিল নাম্বার 18 IS 456-এ আমরা গামা এফ 1.5 ফর ডেড লোড অ্যান্ড লাইভ লোডের জন্য পাচ্ছি পেজ নাম্বার 68-এ। ঠিক আছে, এখান থেকে আমরা পাচ্ছি। আর তোরা একটা কাজ করিস তো, আজকের IS 456 কোডটা যদি তোদের কাছে থাকে তো একবার নিয়ে বসিস, হ্যাঁ, তো খুব সুবিধা হয়। তাহলে দেখ ওইখান থেকে আমরা লোড পেয়ে গেলাম। এবার যেই মুহূর্তে আমরা লোড পেয়ে যাচ্ছি আমরা ওখানে মোমেন্টটা ক্যালকুলেশন করব। তাহলে দেখ ফ্যাক্টর মোমেন্ট ক্যালকুলেট করবো এমইউ। দেখ আমরা ফ্যাক্টর মোমেন্ট কেন বলছি না, যেহেতু আমরা লোডটাকে অলরেডি 1.5 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিয়েছি, সেক্ষেত্রে আর এখানে মোমেন্টটা যখন ফ্যাক্টর মোমেন্ট করবো এক্ষেত্রে আর 1.5 দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই, কিন্তু মোমেন্টটা অ্যাকচুয়ালি আসছে আমার ফ্যাক্টর মোমেন্ট। ওই জন্য আমার মোমেন্টের এখানে ফর্মুলা আসছে দেখ ইউডিএল এর জন্য ওমেগা এল স্কোয়ার বাই 8। তাহলে ওখান থেকে ডাব্লু, সরি ওমেগা নয় এটা ডাব্লু, তাহলে কি ডাব্লুর মান কত 26.72 ইন্টু 6.25। এল এর ডাব্লুর মান এটা যেটা আমরা পেলাম, আর এল এর মানটা কি, এটা কিন্তু এল এফেক্টিভ। এল এফেক্টিভে দেখ আমরা এফেক্টিভ স্প্যানের মান কত পেয়েছি 6.250 এত মিলিমিটার। তাহলে এইখান থেকে দেখ যে মানটা এলো আমরা ক্যালকুলেট করে মোমেন্ট পেয়ে গেলাম। আর একটা কি পাচ্ছি না ফ্যাক্টর শেয়ার ফোর্সটা আমরা ভি ইউ এর মানটা আমরা পেয়ে গেলাম। এই যে মোমেন্ট আর ভিউটা পেলাম, আগে আমাকে মোমেন্ট নিয়ে কি করতে হবে না, দেখ আমরা তো একটা ডেপথ তো ধরে নিয়েছিলাম আগের দিন। কত ডেপথ আমরা এখানে নিয়েছিলাম, ওভারঅল ডেপথ আমরা এখান থেকে নিয়ে নিয়েছি 450। আর এফেক্টিভ ডেপথ কত নিয়েছি না, এফেক্টিভ ডেপথ নিয়েছি আমরা 400 মিলিমিটার। কিন্তু আমাকে তো দেখতে হবে রে যে এই যে এফেক্টিভ ডেপথ আমরা এটা নিলাম, এই যে ডেপথটা নিয়েছি এটাতে বিমটা থাকবে না ফল করে যাবে, এটা আমাকে দেখতে হবে। তাহলে আচ্ছা যদি আমরা এই যে ডেপথটা আছে কতটা মিনিমাম কত আমার ডেপথ আমার দরকার সেইটা বের করে নিলেই তো বুঝতে পেরে যাবো রে। তাহলে দেখ সেটাই করেছি, মিনিমাম এফেক্টিভ ডেপথ রিকোয়ার্ড আমি ওটা আগে বের করেছি। তাহলে যদি এই মিনিমামটা মানে 400 থেকে যদি ছোট হয়ে যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই, যদি 400 থেকে বেশি হয় তাহলে কিন্তু আমাকে আবার নতুন করে ডিজাইনটা করতে হবে। দেখ বেশিরভাগ ক্ষেত্রে তোদের যে সমস্ত ডেটা দেয়া থাকে পরীক্ষার হলে বেশি কিন্তু হয় না, হ্যাঁ, ডিজাইন যখন করবি সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার। দেখ তাহলে আমরা মিনিমামটা কি করে পাবো, দেখ তোরা কি জানিস আমরা এই ক্ষেত্রে কংক্রিটের ক্ষেত্রে আমরা ডেপথটা কিন্তু নিয়ে আসবো। ঠিক আছে, যে আমার মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের যে ফর্মুলাটা ছিল 0.36 দিয়ে সেটাই এনেছি। ওইখান থেকে দেখ এক্স ইউ ম্যাক্স বাই ডি এর মান কত 0.48, কারণ এপি 415 গ্রেড স্টিলের জন্য। আর কোত্থেকে পাচ্ছিস অ্যানেক্স জিতে পাচ্ছি ক্রস নাম্বার 38.1, ওগুলো আমি করে দিয়েছিলাম। দেখ সেইখান থেকে দেখ তুই এমইউ লিমের মান কত জানিস না, দেখ ফ্যাক্টর মোমেন্টে যত মান এই 130.47 কিলো নিউটন মিটার, এইটাই হচ্ছে এমইউ লিম। জাস্ট এটাকে তোকে নিউটন ইন্টু মিলিমিটারে আনতে হবে, তাহলে এসে কত মাল্টিপ্লাই হবে না, দেখ 130.47 ইন্টু 10⁶ এত নিউটন মিলিমিটার। ঠিক আছে, এটা কনভার্ট করে নিলাম। কনভার্ট করে দেখ এই যেখানে ডিটা আছে এই যে বিডি স্কোয়ার, এই ডিটার মানটা তোকে এখানে বের করতে হবে। তাহলে দেখ এখানে ডিটার মানটা যদি বের করিস তাহলে রুট ওভার এমইউ লিম ডিভাইডেড বাই 0.138 এফসিকে ইন্টু বি। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেট করে এটা পেয়েছি। তাহলে এইখান থেকে আমরা ডি এর মানটা পেয়ে গেলাম, ডি এর মানটা এত পাচ্ছি। তাহলে দেখ আমরা এটা 400 থেকে ছোট হচ্ছে হেন্স ওকে। ঠিক এইবারে আমরা এখান থেকে এরিয়াটা ক্যালকুলেট করেছিলাম, এরিয়াটা আমরা এখানে টোটাল এএসটি আমরা এত দরকার ছিল সেখান থেকে আমরা মিনিমাম এএসটি ক্যালকুলেট করেছি, মিনিমাম কতটা অ্যামাউন্টে আমাকে এএসটি দিতে হবে, আর সেই মিনিমাম অ্যামাউন্টে এএসটিতে কতটা এএসটি আমি অ্যাকচুয়ালি প্রোভাইড করছি বিমটাতে সেইটা আমি দেখে নিয়েছি। আর প্রোভাইড কটা বার করছি না, একটা 25 ডায়ামিটারে বার প্রোভাইড করছি আর একটা হচ্ছে 20 মিলিমিটার ডায়ার বার, দুটো প্রোভাইড করছি। ঠিক আছে, আর এখানে প্রোভাইডটা দেখ আমি আমার মতো করেছি, তোরা চাইলে কিন্তু তোদের মতো প্রোভাইডটা করতে পারিস। এবার দেখ আগের দিন তোদেরকে আমি যেটা বলেছিলাম আজকের ক্লাসটা আমরা ঢুকতে চলেছি। এবার দেখ যে এএসটি মিনিমামটা আমি কি করে পেলাম। দেখ এএসটি রিকোয়ার যেটা পেয়েছিস সেটা তুই আমার ফর্মুলা থেকে পেয়েছিস, খুব ভালো কথা দাদা, খুব ভালো কথা দাদা, তুমি এখানে বলে দিলে যে এই যে এমইউ লিম
3/8 বিডি স্কোয়ার, এখান থেকে তুমি এমইউ লিমিটটা পেলে, আর এমইউটা পেলে দিয়ে দেখলে কোনটা গ্রেটার দেন কোনটা লেস দেন করে দেখলে আন্ডার এন4 সেকশন। এবার আন্ডার এন4 সেকশন তুমি যেই মুহূর্তে পেয়ে গেলে এরপর তো আমরা জানি যে এটা স্টিলটা আগে ফেলিওর হবে, তাহলে সেই ক্ষেত্রে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের যে স্টিলের যে ফর্মুলাটা ছিল টেনশনের ক্ষেত্রে সেইটা আমরা এখানে লাগাচ্ছি। তাহলে ওই যে ফর্মুলাটা লাগিয়ে দেখ, আমি সেখান থেকে জাস্ট এমইউর মান জানি, সমস্ত কিছুর মান জানি, এএসটির মানটা আমাকে বের করতে হবে। আর এএসটিটা বের, ভাই আমি এখানে অন্য স্ক্রিনে দেখা যাচ্ছে, তো আমি এখানে ফোনেও জয়েন করে রেখে দিয়েছি, তাহলে তোমার একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা বাদ বাকিদের দেখা যাচ্ছে, বাদ বাকিদের দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা তোমার একটু প্রবলেম হচ্ছে তাহলে ইন্টারনেটে, তুমি একটু আবার রিজয়েন করো, ঠিক আছে। আর দেখ বুঝতে অসুবিধা হলে সবাইকে বলে রাখছি, মাইকটা অন করে জিজ্ঞেস করে নিস যেখানটা অসুবিধা হবে তোদের, সঙ্গে সঙ্গে, ঠিক আছে। কারণ তোরা যদি না জিজ্ঞেস করিস আমি তাহলে বুঝতে পারবো না কার কোথায় কি অসুবিধা হচ্ছে। ওকে, দেখ এখানে যে এএসটিটা আছে, এএসটিটা বের করার জন্য তোরা চাইলে এটাকে যা সিম্পল ফর্মুলা অনুযায়ী যেমন এইভাবে ইকুয়েশন দিয়ে সলভ করিস করতে পারিস, আদারওয়াইজ ওই সিদ্ধাচার্যের যে ফর্মুলা আছে ইকুয়েশন নিয়েও করতে পারিস, আমি একটা অঙ্ক তোদের দেখিয়ে দেবো কীভাবে হয়। আর আর একটা ভেবে তোরা কীভাবে করতে পারিস না, এই যে দেখ এএসটি এই ফর্মুলাটা আমি করিয়েছি, এটা কিন্তু কোডে দেওয়া নাই, এটা কিন্তু একটা ক্যালকুলেশন করে আমরা আসি, এই ফর্মুলাটা দিয়েও কিন্তু তোরা করতে পারিস, এটা একটু অনেকটা ইজিলি আমাদের এএসটির মানটা কিন্তু চলে আসে। ওইখান থেকে দেখ এএসটি রিকোয়ারটা পেয়েছি, কিন্তু এই এএসটি রিকোয়ার তো পেয়ে গেলাম, কিন্তু কতটা আমার মিনিমাম কতটা এএসটি আমাকে টেনশনে মেম্বারে দিতে হবে, তার ফর্মুলা হচ্ছে এএসটি মিনিমাম ইকুয়ালস টু 0.85 বিডি ইন্টু এফআই। এবার দাদা তোরা বলি কোত্থেকে পেলে, দেখ IS 456 2000 যা ক্লজ নাম্বার 26.5, পেজ নাম্বার হচ্ছে 46, এখানে যা, যদি কেউ কোড নিয়ে বসে থাকিস তাহলে সেখানে এই পেজ নাম্বারটা আয়, ঠিক আছে। তাহলে দেখ এই ক্ষেত্রে আমরা এই যে এসটি মিনিমামের ফর্মুলাটা কোত্থেকে পেলাম, তাহলে দেখ একটু কোডটা আমাদের জেনে নেওয়া যাক, কোড আমাকে কি বলছে না, রিকোয়ারমেন্ট অফ রেনফোর্সমেন্ট ফর স্ট্রাকচারাল মেম্বার। দেখ প্রথমে বিমের ক্ষেত্রে আমাকে কি বলেছে, হ্যাঁ বিমের ক্ষেত্রে দেখা যাক কি বলছে এখানে। চ দেখ এখানে আমাকে কি বলছে, সবসময় তোরা কোড ফলো করবি, যদি কোড না ফলো করিস তাহলে কিন্তু কিচ্ছু আমার হবে না। বিমের ক্ষেত্রে কি বলছে না, টেনশন রেনফোর্স মিনিমাম রেনফোর্সমেন্ট, দ্য মিনিমাম এরিয়া অফ টেনশন রেনফোর্সমেন্ট শ্যাল নট বি লেস দ্যান দ্যাট গিভেন বাই দ্য ফলোয়িং। আর এখানে এই যে ছকগুলো আছে এগুলো কিন্তু মাঝখানে আছে, এগুলোকে যেন আবার ধরে নিস নি, ঠিক আছে। গিভেন বাই ফলোয়িং, এইটা হচ্ছে ফর্মুলা, এস বাই বিডি ইকুয়ালস টু 0.85 ডিভাইডেড বাই এফআই, এইটা হচ্ছে আমার মিনিমাম এসটি বের করার হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। আলটিমেটলি এটাকে আমরা কিভাবে লিখতে পারি না, আলটিমেটলি লিখি এস ইকুয়ালস টু, আমরা কি লিখছি না 0.85 ইন্টু বিডি ডিভাইডেড বাই এফআই, যেখানে এসটা কি হচ্ছে মিনিমাম এরিয়া অফ টেনশন এনফোর্সমেন্ট, বি হচ্ছে ব্রেথটা, ডি হচ্ছে এফেক্টিভ ডেপথটা বা উইথ যেটা আমরা বলি, আর এফআইটা কি না ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ রেনফোর্সমেন্ট ইন নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এফআইটা এখানে দেখ আমরা কত ধরেছিলাম না, আমরা এখানে এফআই ধরেছিলাম 415 না এপি 415 গ্রেড স্টিলের জন্য, ওই ক্ষেত্রে আমরা এএসটি মিনিমামের আমরা ভ্যালু পাচ্ছি 204.82। এইবারে ওই যে মিনিমামটা পেয়েছি আমরা, এএসটি রিকোয়ার কত হচ্ছে 1106, আমরা এত এএসটিটা রিকোয়ার প্লাস দেখ আমরা কি এএসটিটা আমরা কত প্রোভাইড করছি, এএসটিটা দেখ এইটা আমার রিকোয়ার, এইটা হচ্ছে এই এএসটিটা আমার রিকোয়ার আমার গিভেন ডেটা অনুযায়ী, আর এইটা হচ্ছে মিনিমাম এই পরিমাণ এএসটি আমাকে প্রোভাইড, সরি মিনিমাম এই এএসটিটা আমাকে দিতে হবে, তাহলে আমি এএসটি কত প্রোভাইড করব এক্ষেত্রে, ঠিক আছে। দেখে নোটা দেখে কি করছি, তাহলে দেখ প্রোভাইড করছি আমি এখানে 25 মিলিমিটার ডায়ার একটা বার দিচ্ছি, আর 20 মিলিমিটার ডায়ার, আচ্ছা বলে দিচ্ছি দেখ, দেখ আমি এই যে এএসটি রিকোয়ার আমার কতটা পরিমাণ এএসটি এই কেসটার ক্ষেত্রে লাগছে সেইটা আমি ক্যালকুলেশন করে পাচ্ছি, দেখ 1106.74, আগের দিন তো ক্যালকুলেশনটা করে আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু আমাকে ওই বিমটাতে কতটা মিনিমাম অ্যামাউন্টের আমাকে এই এএসটিটা দিতেই হবে, না হলে কিন্তু হবে না।
মিনিমাম আমাকে যে অ্যামাউন্টের এএসটি দিতে হবে সেটা হচ্ছে 204.82 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। এবার দেখ আমি তাহলে এএসটি এত রিকোয়ারমেন্ট এত আছে, মিনিমাম এত দিতে হবে, খুব ভালো কথা। রিকোয়ারমেন্ট মানে মানে এই পরিমাণ এএসটি আমি আছে আমার কাছে, এই পরিমাণ এএসটি আমার কাছে আছে, বিমে আমি দিচ্ছি, কিন্তু মিনিমাম আমাকে এটা দিতে হবে, ঠিক আছে। তাহলে মিনিমামের থেকে এটা বড়, এএসটি মিনের থেকে এটা বড়, তাহলে কি এটা ফল করছে না আমার বিমটা, খুব ভালো কথা। কিন্তু এই যে এএসটি রিকোয়ার এত, আমি এত পরিমাণ এএসটি আমার কাছে মজুদ আছে, কিন্তু আমি কতটা দিচ্ছি এতে, আমি প্রোভাইড করছি কত না, একটা 25 মিলিমিটার ডায়ার বার আর দুটো 20 মিলিমিটার ডায়ার বার। আচ্ছা এখানে প্রোভাইডটা তোরা 25 মিলিমিটার ডায়ার দুটো বা দিতে পারিস, 20 মিলিমিটার ডায়ার বার তোরা তিনটে দিতে পারিস, আমি এটা আমার মতো প্রোভাইড করেছি। ওই ক্ষেত্রে দেখ এএসটি প্রোভাইডটা আমরা এখানে পেয়েছি একটা 491 পেয়েছি, কার জন্য, এইটার জন্য, আর একটা পেয়েছি 2 × 314, যেটা 20 বার আমার দুটো ছিল, ওই দুটোকে প্লাস করে দেখ আমার এই ভ্যালুটা এসে, যেইটা কিনা দেখ দেখতে পাচ্ছিস আমার এই যে এএসটি রিকোয়ার্ড এত ছিল তার থেকে আমার বেশি আছে, হেন্স এটা আমার ওকে। বল বুঝতে পেরেছিস নাকি, বল এই পার্টটা। তাহলে আমি আজকে নেক্সট পার্টে যাচ্ছি। বল যে এইটা আমি প্রোভাইড করে দিয়েছি এবং ওইটা আমার রিকোয়ারমেন্ট আছে, তার থেকে এটা বেশি এসে গেছে, তাহলে আমি বলতে পারি এইটা আমার ওকে আছে, এএসটিটা এত আমি দিতে, ঠিক আছে। দেখ এই যে ফান্ডাটা ছিল এটা তোদের আগের দিন ক্লাসে করিছিলাম, কোডটা তোদেরকে আমি আজকে বলে দিলাম, কারণ দেখ কোডটা আগের দিন আমার কোডটা ওপেন ছিল না, খুঁজতে খুঁজতে একটু টাইম চলে যেত, তাই আজকে একটা বললাম। আর আরেকটা জিনিস এখান থেকে বাকি পোর্শনগুলো আমি একটু পরে বলছি, হ্যাঁ যখন আসবো আস্তে আস্তে বলে যাবো। দেখ আপাতত এই কটা চেক আমাদের আগের দিন পর্যন্ত হয়েছিল, ঠিক আছে। এবারে আজকের নেক্সট চেক, এএসটিটা আমরা হয়ে গেছে, আজকে ফার্স্ট চেক হচ্ছে চেক ফর ডিজাইনটা আরসিসি কো তোরা ভালো করে করে রাখিস, কারণ এই নিয়েই তোদের সারাটা জীবন চলবে, হ্যাঁ। চেক ফর শেয়ার এনফোর্সমেন্ট, সরি শেয়ার স্ট্রেস। দেখ এই যে শেয়ার স্ট্রেসটা কেন চেক করছি, দেখ তোরা যে বিমে দিচ্ছিস তোকে তো স্টিরাপটা তো প্রোভাইড করতে হবে, তোকে তো শেয়ার কোর্স যেটা আসছে ওর তো আমার আসবেই, ও তো আমার মানে তুই যেখানেই বলিস আমার বিমে তো শেয়ার ফোর্স আসে, তো সেই শেয়ার ফোর্সটাকে বাধা দিতে গিয়ে আমি শেয়ার এনফোর্স প্রোভাইড করি। তো এই শেয়ার এনফোর্স কোনটা, এনফোর্সমেন্ট কোনটা দিচ্ছি না, আমি এখানে স্টিরাপ প্রোভাইড করছি। এবার কতটা অ্যামাউন্টে তোকে স্টিরাপ দিতে হবে এবং কতটা স্পেসিংয়ে দিতে হবে সেটাই আমাদের বের করা, আদৌ এই বিমটার ক্ষেত্রে স্টিরাপ আদৌ লাগবে কি লাগবে না সেইটা আমাকে আগে বের করতে হবে। তারপর যদি আমাকে হ্যাঁ দেখা যায় যে স্টিরাপ লাগছে তাহলে প্রোভাইড করব, আদারওয়াইজ আমি প্রোভাইড এখানে করবো না। চ দেখে না যাক। তাহলে দেখ শেয়ার স্টেজটা বের করার আগে আমাকে কি বের করতে হতো না, আমাকে বের করতে হতো দেখ ফ্যাক্টর শেয়ার ফোর্সটা আমাকে বের করতে হতো, যে ভিউর ভ্যালুটা কত 83.5 কিলো নিউটন, এইটা আমরা পেয়ে গেছি। তাহলে চ দেখ আমি এখানে আরেকবার লিখছি যে ফ্যাক্টর, আমি একটু লিখে লিখি করাচ্ছি তাহলে যাতে তোদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখ ফ্যাক্টর শেয়ার ফোর্স, আচ্ছা ক্লাসটা একটু হয়তো লেন্দি হবে, বেশিক্ষণে করাবো না, তবে কিন্তু ভালো করে এটা করে নিস, নাহলে কিন্তু পরবর্তীকালে না অসুবিধা হবে। ফ্যাক্টর শেয়ার ফোর্স ভিইউ ইকুয়ালস টু 83.5 কিলো নিউটন, কারণ আস্তে আস্তে না বললে তোরা বুঝতেও পারবি না। দেখ এইখান থেকে কিলো নিউটনটাকে আমি এবার নিউটনে আনবো, তাহলে কত 83.5 ইন্টু 10⁻³ এত নিউটন, ঠিক আছে। এইবারে এইটা তো আমার ফ্যাক্টর শেয়ার ফোর্স বেরোলো, এইবারে আমরা কি বের করতে যাব না, এইবারে আমরা বের করব, দেখ তোদেরকে যখন শেয়ার ফোর্স আমি পড়িয়েছিলাম, যখন ডেভেলপমেন্ট লেন্থ বন্ড এগুলো যখন পড়িয়েছিলাম, ভিউটা বের করার পর আমরা কি বের করছিলাম না নমিনাল শেয়ার স্ট্রেসটা বের করছিলাম। সেইটা কোথায় আছে না, সেইটা আছে আমার IS 456 ক্লজ নাম্বার 40.1-এ আছে। তাহলে দেখ ওটা আমরা বের করি যে নমিনাল শেয়ার স্ট্রেন্থ, নমিনাল শেয়ার স্ট্রেস ব্র্যাকেটে টাউ ভি, এটা আমার কত ফর্মুলা ছিল না ভিউ ডিভাইডেড বাই বিডি, আর আমার এখানে কোডে কত ছিল না IS, এটা কিন্তু বারবার তোরা লিখে দিবি যে ফর্মুলাগুলো তোরা কোত্থেকে নিচ্ছিস, IS 456 2000
ক্লজ নাম্বার আমার কত আছে 40.1, ঠিক আছে। এইখান থেকে তোরা ফর্মুলাটা হচ্ছে পাচ্ছিস। এবারে দেখ টাও ভিটা বের করার জন্য আমার ভিউর মান কত না 8.5 ইন্টু 10⁻³ এত। বি এর মান কত, বি এর মান একটু দেখে নেওয়া যাক আমরা কত নিয়েছিলাম। বি এর মান আমরা যে উইথটা ছিল সেটা আমরা কত নিয়েছিলাম না 250 মিলিমিটার। বি এর মানটা বসিয়ে দিই। আর একটা লাগবে ডি এর মানটা, ডি এর মানটা একটু দেখে নিই। ডি এর মান আমরা নিয়েছিলাম দেখ 400 মিলিমিটার, মানে ডি এফেক্টিভ, ঠিক আছে। তাহলে ওই দুটো মান আমরা এখানে জাস্ট সিম্পল এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে 250 ডিভাইড ইন্টু 400, তাহলে দেখ ক্যালকুলেশন করলে এইটা তোদের আসছে 0.835 এত নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। এইটা হচ্ছে আমার কি এলো না নমিনাল শিয়ার স্ট্রেস, এইটা আমার চলে এলো। এইবারে যে নমিনাল শিয়ার স্ট্রেস এলো, এইবারে আমাদের কি চেক করতে হবে না টাউ সি এর ভ্যালুটা চেক করতে হবে। দেখ আমরা এখানে টাউ সি চেক করার আগে আমরা টাউ সি ম্যাক্স চেক করে নেবো। টাউ সি ম্যাক্স চেক করার একটা তোদের সুবিধা হবে। দেখ টাউ সি বের করতেও তোরা পারিস, কিন্তু আমি বলবো এই ক্ষেত্রে আগে তোরা টাউ সি ম্যাক্সটা আগে তোরা চেক করে নে। কারণ যদি টাউ ভিটা টাউ সি ম্যাক্সের থেকে যদি বড় হয়ে যায় তাহলে আমাকে সেকশনটা কিন্তু রিডিজাইন করতে হবে। আর যদি আমার ছোট এসে যায় আমার টাউ সি ম্যাক্সটা, তাহলে মানে সরি ভুল বললাম, টাউ সি ম্যাক্সটা যদি আমাদের বেশি চলে আসে তাহলে কিন্তু আমাদেরকে ওই ক্ষেত্রে কি প্রোভাইড করতে হবে না শেয়ার এনফোর্সমেন্ট আমাকে প্রোভাইড করতে হবে। তাহলে টাউ সি ম্যাক্সটা বের করে নিই। এবার টাউ সি ম্যাক্সটা তোরা কোত্থেকে পাবি না একদম চলে যা টেবিল নাম্বার 20-তে, পেজ নাম্বার কত 73, কোথায় আছে না IS 456 করে পেজ নাম্বার 73, কিন্তু পিডিএফে যদি যাস আই থিঙ্ক ওটা আসবে 84 সামথিং ওরকম করে থাকবে। দাঁড়া এক সেকেন্ড দেখে নিই কোথায় আছে। 71, 72 আর 73, দেখ পেজ নাম টেবিল নাম্বার 20-তে আমার দেখ টাউ সি ম্যাক্সের ভ্যালু দেওয়া আছে। এবার টাউ সি ম্যাক্সের ভ্যালু আমরা কত গ্রেডে কংক্রিট নিয়েছিলাম একটু সেটাও দেখে নিই। আমরা দেখ কংক্রিট আমরা ইউজ করেছিলাম M25। এবার M25 যে কংক্রিটটা আছে এর জন্য আমার টাউ সি ম্যাক্সের যে ভ্যালু আছে সেটা হচ্ছে দেখ 3.1। তো দেখ সেইটা নিয়ে আমরা এরপরে ক্যালকুলেশন করবো টাউ সি ম্যাক্সটা। তাহলে দেখ আমি এখানে লিখছি, ভালো করে দেখবি তোরা এগুলো। তাহলে আমার কি এলো না ফ্রম IS 456 2000, এই একটা ডিজাইন করানো মানে এতগুলো অঙ্ক তোদেরকে আমি পাটে পাটে করেছি। একটা ডিজাইন করলে সমস্ত যে পার্টগুলো আছে একবারে তোদের হয়ে যাচ্ছে। তাহলে IS 456 2000 টেবিল নাম্বার 20-তে আমরা পাচ্ছি যে টাউ সি ম্যাক্স, টাউ সি ম্যাক্সের ভ্যালু কত পেলাম রে দেখ। টাউ সি ম্যাক্সের ভ্যালু টেবিল নাম্বার 20-তে M25 গ্রেডের জন্য 3.1। তাহলে এখানে এলো টাউ সি ম্যাক্স ইজ ইকুয়াল টু 3.1 এত নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে দেখ এই ক্ষেত্রে টাউ ভি এর থেকে টাউ সি ম্যাক্স আমার বেশি চলে এলো। তাহলে এখানে কি করতে হবে না আমাকে শেয়ার এনফোর্সমেন্ট এখানে প্রোভাইড করতে হবে, বা আমার এখানে একটা মিনিমাম একটা রেনফোর্সমেন্ট আমাকে এখানে প্রোভাইড করতে হবে। তাহলে দেখ এইটা তো বেরিয়ে এলো। নেক্সট আমাদের এখানে দেখতে হবে না টাউ সি ম্যাক্স যখনই বেরিয়ে এলো আমাদেরকে দেখতে হবে টাউ সি এর ভ্যালু দেখতে হবে নেক্সট, ঠিক আছে। যদি টাউ ভিটা আমার বড় চলে আসতো, দেখ বাই চান্স এখানে আমার এখানে দেখতে পাচ্ছিস টাউ ভি এর মানটা এসছে তোর কত এসছে না 0.835 নিউটন। কিন্তু এই যে 0.835 নিউটন টাউ ভি এর যে মানটা এলো, আমার যে টাউ সি ম্যাক্সের থেকে যদি বড় চলে আসতো তাহলে গোটা সেকশনটা আমাকে কিন্তু রিডিজাইন করতে হতো। তাহলে কি আবার নতুন করে করো। কিন্তু এক্ষেত্রে দেখ টাউ সি ম্যাক্সটা বড় এসছে, ওই জন্য আমাকে কি এক্ষেত্রে আমাকে নো রেনফোর্সমেন্ট প্রোভাইড কিংবা একটা মিনিমাম অ্যামাউন্টের তোকে একটা রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। এইবারে আমাকে দেখে নেওয়া যাক কি কতটা করবো না। এই জন্য আমাকে বের করতে হবে টাউ সি এর মানটা আমাকে বের করতে হবে। তো টাউ সি মানটা বের করার জন্য আমাদেরকে টেবিল নাম্বার কততে যেতে হবে না আমাকে টেবিল নাম্বার 19-এ যেতে হবে টাউ সি বের করার জন্য। এই যে টাউ সি নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবার টাউ সিটা বের করার জন্য আর একটা সমস্যা আমাকে ক্রিয়েট হবে না এই যে পার্সেন্টেজ অফ স্টিল, এইটা আমাকে আমাকে বের করতে হবে। এই পার্সেন্টেজ অফ স্টিলের রেফারেন্সে কিন্তু আমার টাউ সি এর মানটা আসবে। তাহলে বের করি। নেক্সট আমাদের কাজ হচ্ছে পার্সেন্টেজ অফ স্টিল।
দেয়ারপর পার্সেন্টেজ, আচ্ছা বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে কিন্তু বলবি, পার্সেন্টেজ অফ স্টিল ব্র্যাকেটে পিটি পার্সেন্ট, এটার ফর্মুলা আমাদের ছিল এসটি প্রোভাইডেড ডিভাইডেড বাই বিডি ইন্টু 100%, ঠিক আছে। এবারে আমরা এএসটি প্রোভাইড কত করেছিলাম রে, চ একটু দেখে নেওয়া যাক এএসটি প্রোভাইড কত করেছিলাম। আমরা এএসটি প্রোভাইড করেছিলাম এত, তাহলে চ এএসটিটা আমরা লিখে নিই। তাহলে 9, আর হচ্ছে বি এর মান কত, বি এর মান হচ্ছে 250 ইন্টু 400 ইন্টু 100%। তাহলে দেখ ক্যালকুলেশন যদি তোরা এটা করিস তাহলে ক্যালকুলেশন করলে আসবে আমার 1.119 এত পার্সেন্ট, ঠিক আছে। এইটা হচ্ছে আমার এত অ্যান্সার আসছে। এইবারে এইটা যখন আমার চলে এলো, নেক্সট তোদের কি কি করতে হবে, এত পার্সেন্ট বেরিয়েছে খুব ভালো কথা, কোনো অসুবিধা নাই। নেক্সট তোদের কি করতে হবে, এই যে আমার পার্সেন্টেজ অফ পিটি, এইটাতে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টর অনুযায়ী আমাকে সমস্ত ভ্যালুগুলো দেওয়া আছে, কিন্তু আমার কত বেরিয়েছে 1.119, ঠিক আছে। এবার আমাকে দেখতে হবে এই যে এতগুলো ফ্যাক্টরের মধ্যে 1.119টা কোথায় থাকতে পারে। খুব ভালো করে দেখবি, দেখ এখানে কত 1 আছে আর এখানে আছে 1.25, তাহলে আমার এই 1 আর 1.25 এদের মাঝখানে আমার আছে 1.119, তাই তো, এইটা আমার এদের মাঝখানে আছে। এইবারে এই যে 1 এর এক্সপেক্টে আমি কত গ্রেডের স্টিল কংক্রিট ইউজ করছি না M25, তাহলে 1-এর এক্সপেক্টে আমার ভ্যালু হচ্ছে 0.64, আর এই 1.25-এর রেসপেক্টে আমার M25 গ্রেডের কংক্রিটের ভ্যালু হচ্ছে 0.70। তাহলে এই 1.119-এর যে ভ্যালু যেটা আমার এলো, এরও একটা মান এই দুটোর মাঝখানে আমার থাকবে, তাই তো। এইবারে সেইটাই আমাকে কি করতে হবে না ক্যালকুলেট করতে হবে। দেখ তো দেখি কীভাবে ক্যালকুলেট করতে হবে, ফর্মুলাটা আমি দেখিয়ে দিয়েছিলাম, চ তো দেখে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কীভাবে ক্যালকুলেট করবো। একটু তাহলে এখানে লিখে নেওয়া যাক না, ফ্রম IAS 456 2000 টেবিল 19 থেকে আমরা কি পাচ্ছি না, ফর পিটি আমার কত এলো না, পিটি দেখ এসছে আমার 1.119%, ঠিক আছে। আর M25 গ্রেডের কংক্রিটের জন্য, গ্রেড কংক্রিটের জন্য আমায় কি বের করতে হবে না টাউ সিটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। এইবারে একটু ভালো করে তোরা এখানে দেখে নে, আমি একটা ছোট্ট জায়গায় এখানে একটা বক্সে করে দিচ্ছি, কি করাচ্ছি দেখ, আমার পিটি পিটি এখানে আছে আর M25 গ্রেডে আছে, এটা তোদের রাফ ক্যালকুলেশন দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে দেখ আমার এই 1-এর জন্য 1.00 এইটার জন্য আমার M25 গ্রেডের আমার ভ্যালু কত বলে দিয়েছে না 0.64, এই যে 0.64 এইটা আমাকে বলেছে। তাহলে 1-এর জন্য আমার ভ্যালু হচ্ছে M25-এর জন্য 0.64, আর একটা কি ভ্যালু আমাকে চাই না এই 1.25, এই 1.25-এর জন্য আমাকে দেখ ভ্যালু বলে দিয়েছে M25 গ্রেডে কংক্রিটের জন্য কত না 0.70, ঠিক আছে, খুব ভালো কথা, 0.70 বলেছে। আর আমাকে বের করতে হবে কার জন্য না, আমার পার্সেন্টেজ অফ পিটি বেরিয়েছে 1.119, এর জন্য আমার কত M25 গ্রেডের কংক্রিটের যে মানটা সেটা আমাকে বের করতে হবে। দেখ ফর্মুলা হচ্ছে এটা বের করার জন্য, এইটাকে তোরা ধরে নে x1, এটা x2, এটা x3, এটা ধরে নে তোরা y1, এটা y2, এটা y3। তোদেরকে বের করতে হবে কোনটা না y2টা বের করতে হবে। y2 বের করার জন্য তোদের ফর্মুলাটা দেখ এখানে করে দিচ্ছি, y2 বের করার জন্য এক সেকেন্ড দাঁড়া, y2 বের করার জন্য ফর্মুলাটা দেখ এখানে লিখিয়ে দিচ্ছি, y1 প্লাস y3 মাইনাস y1 ডিভাইডেড বাই x3 মাইনাস x1 ইন্টু x2 মাইনাস x1, এইটা হচ্ছে ফর্মুলা কার না এই y3টা বের করার, সরি y2টা বের করার। আর আমাদেরকে এই y2টাই বের করতে হবে,
তাহলে দেখ আমি সেম এখানে জাস্ট এই যে ভ্যালুগুলো আছে সেখানে দেখ পুট করছি। ফার্স্টে কত ওয়াই ওয়ানের মান কত আছে না 0.65, তাই তো? আচ্ছা এখানে দাও তো, হ্যাঁ এটা 0.64 আছে, সরি এখানে একটু ভুল করলাম, ওয়ানের জন্য হচ্ছে 0.64, এটা 0.64 আছে, লিখতে ভুল মিস্টেক হয়ে গেল ওটা আমার। তাহলে ফার্স্টে কত ওয়াই ওয়ান হচ্ছে কত না 0.64 প্লাস ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান ওয়াই থ্রি কত 0.70, 0.70 মাইনাস ওয়াই ওয়ান কত হচ্ছে 0.64, ঠিক আছে, ডিভাইডেড বাই কত এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান কত হচ্ছে 1.25, 1.25 মাইনাস কত 1.00, ঠিক আছে, ইনটু এক্স টু মাইনাস এক্স ওয়ান কত হচ্ছে 1.119 মাইনাস 1.00। দেখ এই ভ্যালুটা তোরা ক্যালকুলেশন কর, ক্যালকুলেট যদি তোরা করিস, ক্যালকুলেট করে তোদের আসবে 0.669 এত নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। এই যে 0.669 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এইটা দেখ আমার টাউ সি ম্যাক্স, আমার যে টাউ সি ম্যাক্স ছিল তার থেকে ছোট, তাহলে দেখ অ্যাজ অ্যাজ টাউ ভি, টাউ সি ম্যাক্সের থেকে ছোট এসে কোনো অসুবিধা নেই, এটা দেখ অ্যাজ টাউ ভিটা দেখ আমার টাউ সি এর থেকে, এই যে টাউ সি এর মান কত এলো রে না টাউ সির মান আমার এখানে এসছে, দেখ দাঁড়া, টাউ সির মান এখানে কত এসছে 0.669 এত নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর টাউ ভির মান কত এসছে না টাউ ভির মান আমার এসছে 0.835 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে কত আমার টাউ ভিটা কি টাউ সি এর থেকে বেশি চলে এলো। এবার যদি টাউ ভিটা টাউ সি এর থেকে যদি বেশি চলে আসে, তাহলে ওখানে আমাকে অবশ্যই শিয়ার এনফোর্সমেন্ট আমাকে প্রোভাইড করতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে যেহেতু বেশি এসছে, তাহলে শেয়ার এনফোর্সমেন্ট আমাকে ইজ রিকোয়ার্ড। এবার তোরা বলবি যে দাদা আগে তো টাউসির মানটাকে বের করে দিই তো আমার ঝামেলা মিটে যেত, কেন আবার টাউসি ম্যাক্সটা তুমি বের করতে গেলে ফালতু ফালতু। দেখ টাউসি ম্যাক্সটা আমি এই কারণেই বের করলাম, যদি টাউসি ম্যাক্সটা যেটা এসছে আমার টাউ ভি থেকে দেখ বড় এসছে, যদি টাউ ভিটা বড় চলে আসতো, তাহলে কিন্তু গোটা সেকশনটাকে আমার কি করতে হতো রিডিজাইন করতে হতো। তো ওই জন্য আমি এখানে দেখ টাউসি ম্যাক্সটা আমি দেখে নিলাম কত আসছে, বেশি আসছে, তাহলে খুব ভালো কথা। তাহলে দেখ যেহেতু আমার এখানে শেয়ার এনফোর্সমেন্ট রিকোয়ার্ড মানে কি স্টিরাপ আমার এখানে লাগবে, তাহলে আমরা তাহলে বের করতে যাই কি কতটা কি স্টিরাপ আমার লাগছে। তাহলে এই যে স্টিরাপ আমি দিচ্ছি, আমার ওই সিরাপটা কি করবে না শেয়ার এনফোর্সমেন্টটা নিয়ে নেবে। তাহলে আমাকে দেখতে হবে স্টিল কতটা পরিমাণে শেয়ার এনফোর্সমেন্ট নিচ্ছে, সেইটা আমাকে নেক্সট ক্যালকুলেট করতে হবে। তাহলে ক্যালকুলেট করছি, দেখ শেয়ার এনফোর্সমেন্ট। আচ্ছা বল এই এই পর্যন্ত যতটা করালাম তোরা বুঝতে পেরেছিস নাকি? বুঝতে পেরেছিস এতটা? রিপ্লাই দিবি, ঠিক আছে। তাহলে দেখ, তাহলে শেয়ার এনফোর্সমেন্ট, আচ্ছা একবার দাঁড়াও তো তোরা, এক সেকেন্ড জাস্ট, হ্যাঁ। তাহলে দেখ আমাকে দেখতে হবে কত ওই যে স্টিলটা কত পরিমাণ আমায় কি করছে না শেয়ার ফোর্সটা নিয়ে নিচ্ছে, তাহলে ওটাই দেখ এবার ক্যালকুলেট করছি। তাহলে শেয়ার ফোর্স টেকেন বাই স্টিল, শেয়ার ফোর্স টেকেন বাই স্টিল, এবার এইটাকে আমাকে বের করতে হবে। তাহলে এইটাকে আমরা ডিনোট করি ভিইউএস, এর ফর্মুলা হচ্ছে ভিইউ মাইনাস ভিইউসি। আগের দিন তোদেরকে সব শেয়ার যখন পড়াছিলাম বলে দিয়েছি, আবার তোদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে এটা, না এইটা আমার আছে IS 456/2000। এইভাবে প্রতিটা যখন অঙ্ক করবি ক্লজগুলো লিখতে থাকবি, লিখতে লিখতেই দেখবি এগুলো তোদের মুখস্থ হয়ে গেছে। আর পরীক্ষার হলে তোদেরকে ক্লজ নাম্বার লিখতে হবে, না হলে কিন্তু 1 নাম্বার করে কাটে। এবারে যে ক্রস নাম্বারগুলো লিখবি তোদেরকে IS 456 কোডটা কিন্তু পরীক্ষার হলে নিয়ে বসার অ্যালাও আছে, হ্যাঁ। এইবারে তোরা তোরা কি বইয়ের পেজ উল্টাতেই দেখবি তোদের 1 ঘন্টা কেটে গেছে, তার থেকে ভালো বাবা এই যে সমস্ত কোডগুলো এত ক্রস নাম্বারগুলো আমার রিকোয়ার্ড, এগুলো তোরা একটু জাস্ট মুখস্থ করে নে, তাহলে দেখ পরীক্ষার হলে বারবার তোদের পেজটা উল্টাতে হবে না।
একবারে পরীক্ষা যখন একটা অঙ্ক শেষ হয়ে যাবে জাস্ট একবার উল্টে নিয়ে দেখে নিস ঠিকঠাক করে লিখেছিস নাকি। তাহলে IS 456/2000 ক্লজ নাম্বার এখানে আমার আছে, ক্লজ নাম্বার হচ্ছে 40.4 এটা আমার আছে। যে 40.4 আমরা যা যা 40.4 কোথায় পারবো ওটা তোরা পাবি পেজ নাম্বার 73 দিয়ে তোরা পেয়ে যাবি। হ্যাঁ পেজ নাম্বার 73 দিয়ে আছে দেখ। ক্লজ নাম্বার হচ্ছে 40.4 ডিজাইন শেয়ার এনফোর্সমেন্ট। দেখ এইবারে এই যে ডিজাইন, তাহলে দেখ এই যে শেয়ার এনফোর্সমেন্ট শ্যাল বি প্রোভাইড টু ক্যারি এ শেয়ার ইকুয়াল টু VU মাইনাস টাউ CBD, দ্য স্ট্রেংথ অফ শেয়ার এনফোর্সমেন্ট VUA শ্যাল বি ক্যালকুলেটেড অ্যাজ বিলো। ক্যালকুলেটেড কোনটার ক্ষেত্রে কোনটা একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখ এই যে শেয়ার এনফোর্সমেন্ট শ্যাল বি প্রোভাইড টু ক্যারি এ শেয়ার ইকুয়াল টু VU মাইনাস টাউ CBD, এইটা আমাকে বলে দিচ্ছে। এই টাউ CBDটাই অ্যাকচুয়ালি আমরা করছি VUC যাকে আমরা ডিনোট করছি। তাহলে দেখ এখান থেকে ফর্মুলাটা পাচ্ছি, তাহলে আলটিমেটলি লিখছি VU মাইনাস, এক সেকেন্ড দাঁড়াও এটা এন হয়ে গেল, তাহলে VU মাইনাস টাউ CBD। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করছি ভিউ এর মান কত, ভিউর মান দেখ আমরা ক্যালকুলেট করেছিলাম, ভিউর মানটা ক্যালকুলেট কত করেছিলাম রে, ভিউর মানটা ক্যালকুলেট করেছিলাম 83.5 এত কিলো নিউটন। চ সেটা এখানে আমরা বসিয়ে দিই 83.5 কিলো নিউটন। তাহলে দেখ 83.5 এত কিলো নিউটন, কিন্তু এটাকে আমরা নিউটনে আনবো 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করবো মাইনাস টাউ সি। এবার টাউ সি মান কত পেয়েছিলাম রে আমরা, না টাউ সির মান আমরা পেয়েছিলাম 0.669। তাহলে দেখ 0.669 ইন্টু বি এর মান কত 250 নিয়েছিলাম। আর ডিটা কিন্তু এখানে যেন ওভারঅল ডেপথটা তোরা আবার নিয়ে নিস না, এখানে ডিটা হচ্ছে এফেক্টিভ ডেপথ। ঠিক আছে, ওভারঅল ডেপথ যদি নিয়ে নিস তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে এখানে। তাহলে এফেক্টিভ ডেপথ আমরা কত নিয়েছিলাম না 400। ঠিক আছে, তাহলে এরপর তোরা এটা ক্যালকুলেট কর, ক্যালকুলেট করলে তোদের অ্যাকচুয়াল অ্যান্সার আসছে এত নিউটন, তোদের অ্যান্সার আসছে। এরপর যদি তোরা এটা কিলো নিউটন নিতে যাস তাহলে 16.6 এত তোদের আসবে কিলো নিউটন। এই পরিমাণ যে শেয়ার ফোর্সটা কি করছে স্টিল আমার নিয়ে নিচ্ছে। এইবার দেখ নেক্সট কেসে তোরা দেখতে পাচ্ছিস আমার কি রকম তোরা স্টিরাপ দিচ্ছিস, ভার্টিক্যাল দিচ্ছিস, ইনক্লাইন দিচ্ছিস না সিঙ্গেল বার স্টিরাপ দিচ্ছিস। দেখ এই ক্ষেত্রে আমি দেবো ভার্টিক্যাল স্টিরাপ এখানে প্রোভাইড করে দেবো। ভার্টিক্যাল স্টিরাপের ক্ষেত্রে VUS এর যে ফর্মুলা সেটা আমরা এখানে প্রোভাইড করব। দেখ এইবারে আমি এখানে যেহেতু ভার্টিক্যাল স্টিরাপ প্রোভাইড করছি, এবার ওই ভার্টিক্যাল স্টিরাপের ক্ষেত্রে আমাকে কি করতে হবে না, ওই যে ভার্টিক্যাল স্টিরাপ তোরা নিচ্ছিস কতটা তোরা স্টিরাপ দিচ্ছিস এবং কতটা স্পেসিংয়ের দিচ্ছিস এবার আমাকে সেইটা আমার চাই। তাহলে আমি হ্যাঁ লিখছি, দেখ এই পরিমাণ যে এই যে VUSটা এলো এইটা আমার কি করছে স্টিল নিয়ে নিচ্ছে, এত পরিমাণ শেয়ার ফোর্সটা আমার স্টিল নিচ্ছে। এই এত পরিমাণ যে শেয়ার ফোর্সটা নিচ্ছে এটা কিন্তু আমার স্টিল নিচ্ছে, কিন্তু তাহলে এই যে আমার ভার্টিক্যাল স্টিরাপ ওটা কতটা কি হবে সেটা একটু দেখা নেওয়া যাক। তাহলে দেখ ফর, আচ্ছা এইটুকু তোরা বুঝতে পেরেছিস নাকি বল, বুঝতে পেরেছিস? ফর ভার্টিক্যাল স্টিরাপ বল রে, এইটুকু বুঝতে পেরেছিস VUSটা কি করে হলো? ঠিক আছে, তাহলে দেখ ফর ভার্টিক্যাল স্টিরাপের ক্ষেত্রে কি হচ্ছে এক নাম্বার, তাহলে কি ফর্মুলাটা হচ্ছে আমার এইটা, চ লিখে নিই। তাহলে VUS ইজ ইকুয়াল টু 0.87 ইন্টু FI ইন্টু ASV ইন্টু D ডিভাইডেড বাই SB। কোত্থেকে পাচ্ছি না এইটা আমরা IS 456/2000 ক্লজ নাম্বার কত না ক্লজ নাম্বার 40.4 থেকে এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এইবারে এই যে ভার্টিক্যাল স্টিরাপের জন্য VUS ঠিক আছে খুব ভালো কথা মেনে নিলাম, কিন্তু আলটিমেটলি এইখান থেকে আমাকে এইটা বের করতে হবে যে এই ASB, এই ASBটা কি না এই ASB হচ্ছে যে ওই যে স্টিরাপটা প্রোভাইড করছি তার এরিয়াটা কতটা পরিমাণের আমরা এখন স্টিরাপ প্রোভাইড করছি। তাহলে দেখ সেইটা আমাকে আগে বের করতে হবে, নাহলে কিন্তু আমি এখানে পারবো না। তাহলে আমি এইখান থেকে প্রোভাইড করছি, দেখ ইউজ টু লেগড ছ 6 মিলিমিটার ডায়ার, এই যে এটা ডায়ার চিহ্ন, হ্যাঁ এই যে ফাইটার ডায়ার হিসেবে আমরা নিই, ডায়ার ভার্টিক্যাল স্টিরাপ,
ডায়ার ভার্টিক্যাল স্টিরাপ, আমরা দুটো লেগের 6 মিলিমিটার ডায়ার আমরা হচ্ছে ভার্টিক্যাল স্টিরাপ এখানে প্রোভাইড করছি। তাহলে দেখ আমরা এখান থেকে দেখ এএসভিটা আমরা বের করতে পারবো। তাহলে এএসভি কত, 2 × π/4 × 6 তার স্কোয়ার, ক্যালকুলেশন করলে আমার মানটা আসবে 56.55, এত মিলিমিটার স্কোয়ার হচ্ছে আমার এএসপি। এইবারে দেখ এত পরিমাণ তোরা শেয়ার এনফোর্সমেন্ট প্রোভাইড করছিস ওই বিমটাতে, ঠিক আছে, খুব ভালো কথা প্রোভাইড করছো, কিন্তু তোরা কতটা স্পেসিং এ প্রোভাইড করছিস রে, তোকে সেটাও তো বের করতে হবে না। এইটা তোর যদি দেখ এটা বিমটা আছে, এটা বিম আছে, খুব ভালো কথা, আমি মেনে নিলাম। এবং আমার এখানে টেনশনের জন্য এখানে দেখ আমার মেন বারটা আছে, এইবারে মেন বার আছে এবং প্লাস তার সাথে কি আছে না এই স্টিরাপগুলো আমার আছে। এবার এই স্টিরাপগুলো একে অপরের সাথে কতটা ডিস্টেন্সে আছে তোকে সেইটা বের করতে হবে। না সেইটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, না সেইটাকে আমরা ডিনোট করি এস ভি দিয়ে। এই যে ডিস্টেন্সটা কতটা একে অপরের থেকে কতটা ডিস্টেন্স আছে সেটা হচ্ছে এস ভি। এইটা হচ্ছে আমাকে নেক্সট ক্যালকুলেট করতে হবে। তাহলে চ এস ভিটা আমরা ক্যালকুলেট করি। দেখ এই যে এস ভি দেখতে পাচ্ছিস, আর এই যে ভিইউএস আমরা অলরেডি ক্যালকুলেট করে নিয়েছিলাম কত, 16.6 এত কিলোমিটার। তাহলে দেখ আমরা এস ভিটা জাস্ট এখান থেকে দেখ তোরা এস ভিটা ক্যালকুলেট করবি। তাহলে অতএব এস ভি ইজ ইকুয়াল টু জাস্ট এখান থেকে ভিইউএসটা এদিকে নিয়ে চলে আয়। তাহলে 0.87 FY ইন্টু এএসভি ইন্টু ডি ডিভাইডেড বাই ভিইউএস। তাহলে এখান থেকে দেখ মানগুলো জাস্ট বসিয়ে দে। তাহলে 0.87 ইন্টু এফআই মান কত 415 ইন্টু এএসভির মান কত এলো, না এসভির মান এসছে আমার 56.55 ইন্টু 400, কার জন্য, এই যে এফেক্টিভ ডেপথ, এই ডেপথ হচ্ছে এফেক্টিভ। আর ভিইউএস এর মান কত এলো, না ভিইউএস এর মান এসছে 16.6, কিন্তু এই 16.6টা আমি কি করব, কিলো নিউটনে আছে 16.6 ইন্টু 10⁻³ এটাকে নিউটনে নিয়ে আসবো। তাহলে এখান থেকে তোরা যদি ক্যালকুলেট করিস আমার এসভি এর মান আসছে 491 পয়েন্ট আমার এটা মান এসছে 985 এত মিলিমিটার আমার মান এসছে, এটা ডিস্টেন্সের। কিন্তু তোরা যদি এবার কোডে যাস যেখান থেকে তোরা ওই যে এরিয়ার যখন তোরা পড়ছিলি ওখানে যদি যাস, যে মিনিমাম আমরা যেখানে কতটা এসটি দিচ্ছিলাম সেরকম ভাবি আমরা এখানে যে স্পেসিং, এই স্পেসিংটা আমরা কতটা দিতে পারবো সেইটা আমাকে একটু জানতে হবে, কতটা পরিমাণ ম্যাক্সিমাম স্পেসিংটা দিতে পারবো। তাহলে এখানে আমাকে আবার কোডে যেতে হবে। তোরা যদি কোডে যাস ওটা পেজ নাম্বার 47, আর পিডিএফে যদি দেখতে যাস তাহলে 58 আমার মনে হয়, আই থিঙ্ক। তাহলে দাঁড়া, পেজ নাম্বার 45 এলো, 46, 47, দেখ এখানটা 47। দেখ ম্যাক্সিমাম স্পেসিং অফ শেয়ার এনফোর্সমেন্ট কি বলেছে, না দ্য ম্যাক্সিমাম স্পেসিং অফ শেয়ার এনফোর্সমেন্ট মেজার্ড অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য নাম্বার shall not exceed 0.75 d for vertical stirrup, and এই যে ডিটা কি বলছে, d for inclined stirrup at 45 degree where d is the effective depth of the section। এটা আমাকে বলে দিয়েছে। আন্ডার কনসিডারেশন আর একটা কি বলেছে, ইন নো কেস শ্যাল বি স্পেসিং এক্সিট 300 মিলিমিটার। এইটা আমাকে কোড বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখ আমি এখান থেকে কি লিখতে পারি, না এইটা হচ্ছে আমার 1 নাম্বার কেস। তাই 2 নাম্বার পর ভার্টিক্যাল স্ট্র্যাপে এটা 1 নাম্বার। 2 নাম্বার আমরা কি করতে পারি, না ফ্রম আইএস, এগুলো 2-3বার প্র্যাকটিস করলেই তোদের হয়ে যাবে। আইএস 456 2000 ক্লজ নাম্বার কত, না ক্লজ নাম্বার 26.5.1.5 থেকে আমরা পাচ্ছি না এস ভি ম্যাক্স, দাঁড়া একটু ভালো করে লিখি এটা, এস ভি ম্যাক্স আমরা কত পেলাম, না দেখ এখানে কত এসছে 0.75 d ফর ভার্টিক্যাল স্টিরাপ। সেটা এখানে লিখছি। তাহলে 0.75 d, তাহলে এখানে দেখ এই যে 0.75 ইন্টু ডি এর মান কত, না ডি এর মান হচ্ছে আমার 400, দাঁড়া 0.75 আর জি এর মান হচ্ছে 400, ক্যালকুলেট করলে এটা আমার আসবে 300 মিলিমিটার। আর একটা আমাকে লেন্থ কি বলেছিল, আর একটা বলে দিয়েছিল আমাকে, দেখ এই যে 300 মিলিমিটার
ইন কেস অফ স্যাল দ্য স্পেসিং এক্সিস্ট 300 মিলিমিটার। আর 3 নাম্বার দিয়ে আমার আর একটা স্পেসিংয়ের আসবে এস ভি ম্যাক্স, আমাকে দুটো আসবে, একটা হচ্ছে 0.75D আর একটা হচ্ছে 300-র ক্ষেত্রে। এটা কি আটটা আমরা হচ্ছে 300 মিলিমিটার, যেটা আমার কোড বলে দিয়েছে। এই ক্ষেত্রে দেখ তোরা কি পেলি না, তিনটে স্পেসিং পেলি। একটা হচ্ছে কার ক্ষেত্রে পেলি না, একটা হচ্ছে ভার্টিক্যাল সিরাপের ক্ষেত্রে পেলি, একটা কোড অনুযায়ী তোরা দুটো পেলি। এইবারে এই যে তোরা তিনটে পেলি, এদের মধ্যে যেটা মিনিমাম, এদের মধ্যে এই যে তিনটে যে স্পেসিং তোরা পেলি, এই তিনটে স্পেসিং এর মধ্যে যেটা তোদের মিনিমাম সেইটা হচ্ছে নিয়ে আমাদের হচ্ছে কাজ। এই তিনটের মধ্যে যেটা মিনিমাম, তাহলে দেখ আমি এবার এখানে লিখছি। নেক্সট আমি এখানে যেটা লিখছি দেখ, টেকিং যেটা মিনিমাম 300টাই আমার মিনিমাম আছে, তাহলে ওটাই নেবো। টেক লিস্ট অফ দ্য অ্যাবাভ 3, একবার দাঁড়া, অ্যাবাভ 3, তাহলে আমার এসভির মান কত আসে, এসভি ইকুয়ালস টু 300 মিলিমিটার। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখছি প্রোভাইড টু লেগড 6 ডায়ার ভার্টিক্যাল স্টিরাপ প্রোভাইড 2 লেগড 6 ডায়ার ভার্টিক্যাল স্টিরাপ, এখানে আমরা প্রোভাইড করছি স্টিরাপ অ্যাট দ্য রেট 300 সেন্টার টু সেন্টার, এই ডিস্টেন্সে আমরা প্রোভাইড করছি। এইটা হচ্ছে তোদের গেল চেক ফর শেয়ার স্ট্রেস। এইটা হচ্ছে টোটালটা যেটা তোরা করলি, এটা হচ্ছে শেয়ার স্ট্রেসের হচ্ছে ক্যালকুলেশন গেল, চেকিংটা গেল। বল শেয়ার স্ট্রেসের চেকিংটা তোরা বুঝতে পেরেছিস যারা আছিস? একটু বড় রিপ্লাইটা দে। শেয়ার স্ট্রেসের চেকিংটা তোরা বুঝতে পেরেছিস? ওকে, নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে, আচ্ছা যারা এক রিপ্লাই দিচ্ছিস না, যদি তোদের যেখানটা অসুবিধে হবে তোরা কিন্তু সেই মুহূর্তে জিজ্ঞেস করিস। যদি তোরা না জিজ্ঞেস করিস, কোথাও কোনো অংশে যদি ডাউট থাকে তাহলে তোরা এখনই বল। আর না হলে পরের ক্লাসেও তোরা বলতে পারিস। আমার বলার এইটাই বক্তব্য, যখনই অসুবিধা হবে তোরা কিন্তু জাস্ট, তোদের একটাই কাজ, মাইকটা অন করে জাস্ট আমাকে বলা, ঠিক আছে? আর না হলে কিন্তু এটা যেহেতু আমরা অনলাইনে করাচ্ছি, আমি কিন্তু বুঝতে পারবো না যে তোরা এটা বুঝতে পেরেছিস কিনা। দেখ এই পর্যন্ত গেল শেয়ার স্ট্রেসের চেক পর্যন্ত। নেক্সট আমরা চেক করব একটা যে ডিফ্লেকশন কন্ট্রোল। পরীক্ষায় তোদের এত বড় অঙ্ক আসবে না, যখন ডিজাইন করবি তখন এত বড় অঙ্ক দেবে, তোদের শুধু পাঠে দেবে। আর একটা গোটা এত বড় করে দিলে কি সুবিধা বলতো, তাহলে একটা অঙ্কের মধ্যেই টোটালটা হচ্ছে তোর কভার আপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট এটা তো শেয়ারের চব্য আমার গেল। আর একটা চব্য আমার নিয়ে আসছে, সেটা হচ্ছে কার না ডিফ্লেকশন কন্ট্রোল। এই ডিফ্লেকশনের পর একটা থাকবে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট নেট, ওটা হয়ে আমাদের লাস্ট হবে। চেক ডেভেলপমেন্ট নেটটা ছোট আছে, চেক ফর ডিফ্লেকশন। আচ্ছা কোডে কত নম্বর ক্লজে আর পেজ নাম্বার কত, কোথায় যেখানটুকু আমি পড়াচ্ছি শুধু তোদের এই সেমিস্টারের জন্য ওইটুকুই দরকার। ওই পোর্শনগুলো জাস্ট ভালো করে তোরা মার্কিং করে রাখিস। কোডটাতে পেনের কোনো কালি আনবি না, কারণ ওই কোডটাকেই তোদেরকে পরীক্ষা হলে নিয়ে যেতে হবে। যদি পেনের কালি থাকে তাহলে কিন্তু কোডটাকে নিয়ে তোদেরকে পরীক্ষা হলে কিন্তু বসতে দেবে না, ঠিক আছে? তাহলে চক করা যাক, চেক ফর ডিফ্লেকশন কন্ট্রোল। চেক ফর ডিফ্লেকশন কন্ট্রোল, চক এটা করা যাক। দেখ এবারে ডিফ্লেকশন কন্ট্রোল যেটা আছে, তোদেরকে যখন ডিফ্লেকশনটা পড়িয়েছিলাম কতটা কি আমার বিমটা ডিফ্লেক্টেড হচ্ছে, আমাকে সেটা বের করতে হবে। আমি চাইবো না যে আমার বিমটা ডিফ্লেকশন আসুক, কোনো প্রকার কোনো ডিফ্লেকশন হতে ঘটুক, ঠিক আছে? তাহলে ওই যে ডিফ্লেকশনটা যে আমাকে করতে হবে, কতটা পরিমাণ ওখানে আমাকে যে ডিফ্লেকশনটা আমাকে দেখতে হবে যে ওই বিমটা ডিফ্লেকশনের দিক থেকে সেফ আছে কি নাই। যদি সেফ থাকে তো ভালো, নাহলে আমাকে কি করতে হবে, আবার নতুন করে রিডিজাইন করতে হবে। পরীক্ষার ক্ষেত্রে তোদের এমন কোনো আসবে না যেগুলো তোদেরকে রিডিজাইন করতে হয়, ঠিক আছে? চ ডিফ্লেকশন কন্ট্রোলটা করা যাক। তাহলে দেখ ডিফ্লেকশন কন্ট্রোলটা করার আগে ফার্স্টে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ স্টিল।
পার্সেন্টেজ অফ স্টিল তোরা আগেই বের করে নিচ্ছিস, আমি আবার লিখে দিচ্ছি দেখ, পার্সেন্টেজ অফ স্টিল, পার্সেন্টেজ অফ স্টিল যাকে আমরা পিটি দিয়ে বলেছিলাম সেটা আমার কত এসে 1.119, এত পার্সেন্টের আমার কি হচ্ছে স্টিল আমরা ইউজ করছি। এবার ডিফ্লেকশন কন্ট্রোলটা তোরা যদি এরপর ওটা কোডে যদি দেখতে চাস কোথায় আছে, ওটা তোদের আই থিঙ্ক ক্লজ নাম্বার 23.2.1 ওটা আছে, তাহলে চল একটু দেখে নেওয়া যাক। আর পেজ নাম্বার 37 হবে হয়তো, চ যা যাক। আর পিডিএফে যদি দেখতে চাস 49, যতদূর মনে পড়ছে আমার। দাঁড়া, এখানে বেন্ডিং মোমেন্টটা এসছে, নেক্সট হচ্ছে ক্লোজ নাম্বার 23.2.1, দাঁড়া ক্লোজ নাম্বার এই দেখ 23.2.1 ডিফ্লেকশনের জন্য কি বলছে না, দ্য ভার্টিক্যাল ডিফ্লেকশন লিমিটস মে generally be assumed to be satisfied provided that the span to depth ratio are not greater than the values obtained as below। কি বলছে দাদা বুঝতে পারলাম না, একটু বলে দাও। দেখ বলে দিচ্ছি, এইখানে যে ডিফ্লেকশনটা আমার একটা জিনিসের ওপর নির্ভর করে বা দুটো জিনিসের ওপর, সেইটা হচ্ছে স্প্যান আর ডেপথের রেশিও। এবার তোরা বলবি দাদা স্প্যান আর ডেপথের রেশিও কী গো, বুঝতে পারছি না, বলে দাও। দেখ স্প্যান আর ডেপথের রেশিও হচ্ছে, দেখ এইটা হচ্ছে আমার বিমটা আছে, এ টোটাল যে লেন্থ, এই যে লেন্থটা যাকে আমরা এল দিচ্ছি, আর এর যে ডেপথ যেটা আমরা ডি দিচ্ছি, এই যে দুটো রেশিও এল বাই ডি, এই যে দুটো রেশিওটা আমাকে বলেছে আর নট গ্রেটার দ্যান দ্য ভ্যালুস অবটেন অ্যাজ বিলো। এই যে দুটোর যে রেশিও হবে সেটা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে 7, সিম্পলি সাপোর্টের জন্য 20 আর কন্টিনিউয়াসের জন্য হচ্ছে 26। এদের ক্ষেত্রে গ্রেটার দ্যান হওয়া যাবে না, মানে বেশি হওয়া যাবে না। আর একটা কি বলেছে না, এই যে এফেক্টিভ রেশিও অফ স্প্যান আপ টু 10 মিটার, মানে প্রতি 10 মিটারে আমার এটা হবে, ঠিক আছে, 10 মিটার অন্তর অন্তর। আর আরও কিছু কেস বলে দিয়েছে, এগুলো তোদেরকে নেক্সট কাজে লাগবে। আপাতত এই যে বেসিক ভ্যালু ফার্স্টে তোদের এই কটা নিয়ে কাজ চলবে, ঠিক আছে। এইবারে এই যে বেসিক ভ্যালু তোদেরকে এই যে রেশিওগুলো বলেছে এই অনুযায়ী তোদের কাজ হবে। আর একটা তোদের লাগবে, সেইটা হচ্ছে গিয়ে এই ফিগারটা, এই ফিগার নাম্বার যে 4, মডিফিকেশন ফ্যাক্টর ফর টেনসাইল এনফোর্সমেন্ট, এই ফিগারটা তোদের লাগবে। কেন লাগবে, কোথায় কি হবে না হবে এক্ষুনি বলে দিচ্ছি, চল আগে করা যাক। ফার্স্টে কি হচ্ছে আমাকে দেখতে হবে রেশিওটা, রেশিওটা আমাকে বের করতে হবে। কিন্তু এই রেশিওটা বের করার আগে তোদেরকে ফার্স্ট যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে সার্ভিস স্ট্রেস, তোদেরকে বের করতে হবে সার্ভিস স্ট্রেসটা, তোদেরকে বের করতে হবে। এবার সার্ভিস স্ট্রেস বলতে তুমি কি বলছো, এইখানে দেখ এই যে এফএস, হয়তো পিডিএফে একটু ছোট মনে হবে, দেখ এই যে এফএস, তো এটা এস, হ্যাঁ এই যে এফএস দেখতে পাচ্ছিস, এইটা কি আমরা বলি হচ্ছে সার্ভিস স্ট্রেস, ঠিক আছে। এই সার্ভিস স্ট্রেসটা তোকে বের করতে হবে, সার্ভিস স্ট্রেস, এই সার্ভিস স্ট্রেসটাই তোকে হচ্ছে বের করতে হবে আলটিমেটলি। এবারে এফএস সমান কি বলেছে একটু দেখে নেওয়া যাক না, এফএস সমান বলেছে 0.58 ইন্টু এফআই ইন্টু এরিয়া অফ ক্রস সেকশন অফ স্টিল রিকোয়ার্ড ডিভাইডেড বাই এরিয়া অফ ক্রস সেকশন অফ স্টিল প্রোভাইড। চো আগে আমরা বের করি, তাহলে কি না সার্ভিস স্ট্রেস, সার্ভিস স্ট্রেস যাকে আমরা এফএস দিয়ে বলি সেইটা হচ্ছে 0.58 ইন্টু এফআই ইন্টু কি বলেছিল আমাকে না এরিয়া অফ ক্রস সেকশন অফ স্টিল রিকোয়ার্ড, তার মানে কি এএসটি রিকোয়ার্ড, আমার কতটা পরিমাণ এএসটি আমার চাই, ডিভাইডেড বাই কত বলছে না এরিয়া অফ ক্রস সেকশন অফ স্টিল প্রোভাইড, তার মানে কি বলতে চাইছে আমার ডিভাইডেড বাই এএসটি প্রোভাইড, এইটা আমাকে বলে দিয়েছে প্রোভাইডেড। কোথায় আছে এটা না, এইটা আমার আছে আইএস 456/2000, কোথায় আছে ক্লজ নাম্বার 23.2.1, এটা আমার আছে। তাহলে চ সার্ভিস টেস্টটাকে আমরা বের করি। এবার কেন বের করছি না করছি
পুরো ডিফ্লেকশন কন্ট্রোলটা তোর আগে দেখ, তারপর তোর এটা বুঝতে পারবি। ঠিক আছে, তাহলে দেখ 0.58 এফআই এর মান কত না 415, কারণ এই 415টা এপি 415 গ্রেডের স্টিলের জন্য, আর এইখানে এফআইটা কি ইল স্ট্রেসটা আমার এখানে ডিনোট করছে। এটা তোদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম। আর এএসটি রিকোয়ার্ড, চ এএসটি রিকোয়ার্ড কত বেরিয়েছিল একটু দেখে নেওয়া যাক, আর এত তো মনে থাকে না। দেখ এএসটি রিকোয়ার্ড এত ভালো করেছে 1106.74, চ লিখে দিই এত এএসটি রিকোয়ার্ড এত, এএসটি রিকোয়ার্ড হচ্ছে 1106.74 আর প্রোভাইড হচ্ছে 1119, এত প্রোভাইড ছিল। এই টোটালটা যদি তোরা ক্যালকুলেট করিস, ক্যালকুলেট করলে তোদের আসছে এইটা ভ্যালুটা আসছে, একটা দ্বারা ক্যালকুলেট করে নি। আচ্ছা তোরা বলতে ক্যালকুলেটর যদি নিয়ে থাকিস এর ভ্যালুটা কত আসে, আমি এখানে ক্যালকুলেটটা করছি, তোরা একটু বল ক্যালকুলেট করে কত আসে এটা। দেখ এক সেকেন্ড দাঁড়া জাস্ট, দেখ ক্যালকুলেট যদি করিস তাহলে ক্যালকুলেট করলে তোদের ভ্যালুটা আসছে এখানে আমার 238.06 এত নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এইটা হচ্ছে আমার সার্ভিস টেস্ট, যাকে আমরা এপিএস দিয়ে বলে থাকি, তার ভ্যালুটা হচ্ছে আমার আসছে। ঠিক আছে, নেক্সট এইবারে এইটা সার্ভিস টেস্ট যখনই আমার বেরিয়ে এলো, তোকে এখানে একটা ফ্যাক্টর ক্যালকুলেট করতে হবে। সেই ফ্যাক্টরটাকে আমরা কেটি দিয়ে আমরা বলি। এইবারে একটু তোরা দেখ আমি কি করতে চাইছি, ফর পিটি, পিটি কত এসে ফ্যাক্টরটা কোথায় কি জন্য লাগছে সব বলে দেবো। দেখ পিটি আমার এসছে 1.119%, এফএস কত বেরিয়েছে না এফএস আমার বেরিয়েছে 238, এখানে 238.06 আছে, তোর এটা 238 নিয়ে নে। আচ্ছা 0.6 নিয়ে নে, 0.6 এত নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবারে এই দুটো ভ্যালুর জন্য তোকে একটা ফ্যাক্টর, যাকে আমরা কেটি বলি, এটা আটটি হয়ে গেছে, দাঁড়াও একটা ফ্যাক্টর আমাকে ক্যালকুলেট করতে হয় যেটা হচ্ছে কেটি, এর ভ্যালুটা আমার কত এটা আমাকে বের করতে হবে। এবার দাদা এই ফ্যাক্টরটা কেটিটা আমরা কোত্থেকে পাবো বা কীভাবে ক্যালকুলেট করব। দেখ এই কেটির মানটা কীভাবে ক্যালকুলেট করছি একটু ভালো করে তোরা দেখ, যদি এইটা যদি তোরা ভালো করে না বুঝিস তাহলে রিফ্লেকশনটা গোটাটা তোদের ভুল হয়ে যাবে। দেখ এই ক্ষেত্রে ফার্স্টে তোদেরকে যেটা দেখতে হবে, এই যে পার্সেন্টেজ অফ, এই গ্রাফটা থেকে, এই গ্রাফটা যেটা তোরা দেখতে পেয়েছিস, এই যে যেটা দিয়েছে এই গ্রাফটা, এই গ্রাফটা থেকে তোদের ভ্যালুটা কি হচ্ছে না ক্যালকুলেট হবে আমার। তাহলে চ দেখে না যাক কি করে হচ্ছে। না দেখ এই দিকে এক্স অ্যাক্সিসে আমাকে কত বলে দিয়েছে, না এক্স অ্যাক্সিসে আমাকে কত বলেছে, দেখ এটা এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এইটা তো আমরা সবাই ছোট থেকে জানি, এটা আমরা করে আসছি। দেখ এখানে কত বলেছে না পার্সেন্টেজ অফ টেনশন এনফোর্সমেন্ট, মানে মডিফিকেশন ফ্যাক্টর ফর টেনসাইল এনফোর্সমেন্ট যেটা আমরা করতে চাইছি ফিগার 4 থেকে। দেখ পার্সেন্টেজ অফ টেনসাইল এনফোর্সমেন্ট এক্স অ্যাক্সিসে বলেছে, আর ওয়াই অ্যাক্সিসে কি বলেছে না মডিফিকেশন ফ্যাক্টর বলেছে, যেটা আমার দরকার কেটি, এই যে কেটিটা সেইটা হচ্ছে এই মডিফিকেশন ফ্যাক্টর। এই মডিফিকেশন ফ্যাক্টরটাই আমাকে বের করতে হবে। কেন বের করতে হবে নেক্সট স্টেপই তোদেরকে দেখাচ্ছি, কিন্তু কীভাবে বের করতে হবে আগে দেখ। দেখ এই যে কেটিটা, তাহলে দেখ পার্সেন্টেজ টেনসাইল এনফোর্সমেন্ট, পিটির ভ্যালু কত এসেছিল না পিটির ভ্যালু এসেছিল 1.119, তাই তো 1.119 এত বেরিয়েছিল। তাহলে দেখ এখানে কত আছে, এখানে আছে আমার 1.2, এইখানটা করে আছে আমার 1, এখানে আছে 1.2 আর এখানটা করে আছে আমার কত না 1। তাহলে এই ওয়ানটার কাছাকাছি এইরকম একটা পোর্শন করে আমার আছে 1.119। তোরা চাইলে একবার স্ক্রিনটাকে একটু জুম করে নে, না জুম করলে কিন্তু বুঝতে পারবি না। এই জায়গা করে আছে আমার 1.119, ঠিক আছে। দেখ আর একটু জুম করে দিলাম এটা, তাহলে দেখ এখানে কত এসছে, দেখ এখানে কত এসছে 1, আর এই যে এই ঘরটা তোরা দেখতে পাচ্ছিস এই ঘরটা হচ্ছে আমার 1, আর এই মাঝখানটা করে দেখ এই পোর্শন করেই আমার থাকবে 1.119, যেটা আমার পিটিটা। এইবারে এইখানে যে গ্রাফগুলো দেখতে পাচ্ছিস আমার কত কত দিচ্ছে, এফএক্স 120, এফএক্স 145, এফএক্স 119, 240, 290, কিন্তু আমাদের এফএস কত এসে না আমাদের এফএস এসে 238। তাহলে দেখ, তাহলে তোরা দেখ
এই 119 আর 240 এদের মাঝখানেই তো আমার 238টা থাকবে, এবং 238টা কোথায় থাকবে না 240-এর কাছাকাছি থাকবে, তাই তো? তাহলে চল সেই অনুযায়ী আমরা এখানে কি করব, একটা গ্রাফ এখানে আমরা কি করছি না এঁকে নিচ্ছি। এটা 240-এর গ্রাফ, তাহলে এইখানটা কাছাকাছি করে আমার কত থাকবে না 238-এর গ্রাফটা, এটা যেটা আমি গ্রিন কালিতে আঁকছি, এটা হচ্ছে তোদের কত না 238-এর গ্রাফটা, এইটা হচ্ছে আমার থাকবে। এখানে একটু আমার এটা বেঁকে যাচ্ছে, তোরা একটু কাঁটা কম্পাস দিয়ে একটু ভালো করে করে নিস, বা হাতে করে, এটা কাঁটা কম্পাস দিয়ে যদিও হবে না, একটু করে নিস। এটা এরকম করে আসছে আমার, এটা কত আমি করছি না এইটা আমি করছি এফি, আমার কত সরি এফএস, এটা এফএস, এটা হ্যাঁ দাঁড়াও, এটা আমার এসছে এফএস কতর জন্য না এফএস 238-এর জন্য, ঠিক আছে? 238-এর জন্য এই ভ্যালুটা আমার আসছে, ঠিক আছে? এইবারে দেখ এইখানে এই যে এফএস 238, আর এখানে আমার পিটি বেরিয়েছে 1.119, স্কেলে করে এইখান থেকে একটা লাইন টানবি পেন্সিলে। তাহলে দেখ আমি এখানে একটা লাইন টানলাম, যেইটা কি করবে না এই গ্রাফটাকে একটা এই পয়েন্টে আমায় কি করছে না দেখ ছেদ করেছে। এইবারে এই গ্রাফটাকে যে পয়েন্টে তো ছেদ করেছে, সেই পয়েন্ট থেকে তোরা কি করবি ওয়াই অ্যাক্সিসের কি করবি সমান্তর পারপেন্ডিকুলারে একটা তোরা লাইন টানবি, যেটা দেখ তোদেরকে এই পয়েন্টে কিন্তু ছেদ করছে, এই পয়েন্টটাতে। আর এইটা ছেদ করছে তোদের কোথায় না এই পয়েন্টটায়। দাঁড়া, এটা একটু গোটাটা আবার নিয়ে নিল আমার। তাহলে এই দেখ এই যে এই মার্কটা, এইটা কোথায় আমার ছেদ করেছে এফএসটা এই পয়েন্টটাতে দেখ আমার ছেদ করছে, ঠিক আছে? এই এখানে দেখ এখানে কত আছে 0.8, এখানে আছে 1.2, তাহলে এই পয়েন্টটা আশা করি আমার আসবে 1। তাহলে এই যে কেটির মানটা, এই মডিফিকেশন ফ্যাক্টরের মানটা আমি এখানে নিচ্ছি প্রায় 1। বল তোরা এই গ্রাফটা বুঝতে পেরেছিস নাকি? তাহলে বল এটা তোরা বুঝতে পেরেছিস গ্রাফটা কি করে হলো, কি করে মানটা পাচ্ছি আমি? গ্রাফটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, তাহলে দেখ এইভাবে আমরা এখানে কেটি এর মানটা পেলাম 1। তাহলে দেখ জাস্ট সিম্পল এখানে লিখে দিলাম কেটি ইকুয়ালস টু 1। কোত্থেকে পাচ্ছি না ফ্রম, না বুঝতে পারলে কিন্তু বলবি, ফ্রম আইএস 456 2000, ক্লজ নাম্বার কত হচ্ছে না ক্লজ নাম্বার 23, সরি এটা ক্লজ নাম্বার হবে না, এটা ফিগার নাম্বার 4 হবে, এটা ফিগার নাম্বার 4 হবে, কারণ কত নম্বর ফিগার দেখে নে, এটা দেখ আমার ফিগার নাম্বার 4, ফিগার 4। এখান থেকে আমরা কেটির মানটা পাচ্ছি। এইবারে যে কেটির মানটা তোরা পেলি এই পর্যন্ত তো ঠিক আছে, কেটির মানটা 1 ঠিক আছে, তোদেরকে আর একটা মান তোদেরকে বের করতে হবে। এই যে কেটিটা তোরা পেলি এটা কার জন্য পেলি রে? এটা হচ্ছে স্টিলের জন্য পেলি, স্টিলের জন্য পেলি, মানে টেনশন টেনশন মেম্বারে পিটিটা যেটা পেলি সেটা হচ্ছে টেনশনের জন্য। কিন্তু ফর ফর পিসি, পি সাফিক্সে সি, এই পিসি বলতে কি না পার্সেন্টেজ অফ স্টিল ফর কম্প্রেশন মেম্বার। এইবারে দেখ তোদের কি আমরা স্টিল কোথায় প্রোভাইড করছি, স্টিল আমরা অনলি প্রোভাইড করছি টেনশন মেম্বারে। এটা কম্প্রেশনের টেনশন, আমরা শুধু টেনশন মেম্বারে স্টিল প্রোভাইড করছি, কিন্তু আমরা কম্প্রেশন মেম্বারে তো কোনোরূপ কোনো প্রকার আমরা স্টিল প্রোভাইড করিনি। তাহলে পিসি কত, এই যে পি সাফিক্স সি এটা তো আমার 0%, যেহেতু আমি কোনো প্রকার কোনো কি করিনি না স্টিল ওখানে প্রোভাইড করিনি। যদি এখানে আমার পিসিটা 0 হয় তাহলে আর একটা আমার ফ্যাক্টর আসবে, সেটা হচ্ছে কেসি। এই যে কেসিটা সেইটা কি না মডিফিকেশন ফ্যাক্টর ফর কম্প্রেশন রেনফোর্সমেন্ট, যাকে আমরা কেসি বলি। আর একটা ফ্যাক্টর আগেরটা তোরা দেখেলি মডিফিকেশন ফ্যাক্টর ফর টেনশন রেনফোর্সমেন্ট, যাকে তোরা কেটি দেখলি। এইবারে যেহেতু আমরা কংক্রিটে কোনোরূপ কোনো প্রকার আমরা কি করছি না যেহেতু স্টিল বা রড প্রোভাইড করছি না, সেক্ষেত্রে পিটি আমার 0। এবার যদি পিটি 0 হয় তাহলে দেখ আমার মডিফিকেশন ফ্যাক্টর আমার কত আসবে, যাকে আমরা কেসি বলে থাকি কার ক্ষেত্রে কম্প্রেশন এনফোর্সমেন্টের ক্ষেত্রে, দেখ এখানে আছে আমরা 1। তাহলে দেখ সিম্পল আমরা এখানে কেসি ইকুয়ালস টু আমরা 1 লিখে দেবো, 1.0। কোত্থেকে পেয়েছি না এটা আমরা পেয়েছি ফ্রম, এটাও সেম আইএস 456, আইএস 456 2000, ফিগার নাম্বার আমার কত আসছে না ফিগার নাম্বার এটা আমরা 4 এসছে। বল এই দুটো বুঝতে পেরেছিস কোত্থেকে এলো? সরি এটা ফিগার নাম্বার 5।
এটা হচ্ছে ফিগার নাম্বার 5, এই যে ফিগার নাম্বার 5। বল এই দুটো বুঝতে পারলি? ঠিক আছে, দেখ তাহলে দেখ এই যে দুটো ফ্যাক্টর দাদা তুমি এখানে বের করেছো, খুব ভালো কথা বের করেছো, কিন্তু এই ফ্যাক্টর নিয়ে আমরা করব কি? খাই না মাথায় মাখে, দেখ ওটাই আমরা করব, দেখবো কেন কি বের করলাম। দেখ তোরা আগে একটু এইমাত্র যে রেশিওগুলো তোদেরকে আমি বললাম, যে ফার্স্টে এই যে ডিফ্লেকশনের এই জন্য যে L/D রেশিওটা সিম্পলি সাপোর্টের জন্য কত না 20। তাহলে দেখ এখানে আমি লিখছি ফর সিম্পলি সাপোর্টেড, তোদেরকে আস্তে আস্তে করাচ্ছি যাতে তোরা এটা বুঝতে পারিস, ঠিক আছে? ফর সিম্পলি সাপোর্টেড বিম L/D বেসিক। এবার তারা বেসিক কেন লিখলে দেখ তোকে করে বলে দিচ্ছে, বেসিক ভ্যালু অফ স্প্যান টু এফেক্টিভ ডেপথ রেশিওস ফর স্প্যান আপ টু 10 মিটার। সিম্পলি সাপোর্টের জন্য আমায় কত বলেছে না, সিম্পলি সাপোর্টের জন্য দেখ এখানে আমার অলরেডি 20 এরা কিন্তু বলে দিয়েছে। সেই অনুযায়ী এখানে L/D বেসিকের ভ্যালু হচ্ছে আমার 20। ব্যাকেটে আমি আবার লিখে দিচ্ছি কোথায় থেকে পাচ্ছি না, IS 456 2000, ক্লজ নাম্বার কত, ক্লজ নাম্বার 23.2.1। ঠিক আছে, এইবারে এইখান থেকে যে তোরা পেলাম, এইখান থেকে নাও আমাকে এবার চেক করতে হবে এই যে L/D এদের ম্যাক্সিমাম মানটা কত, এদের আমাকে চেক করতে হবে ম্যাক্সিমাম এদের ভ্যালুটা কত। তাহলে ম্যাক্সটা বের করার জন্য L/D বেসিক ইনটু কেটি ইনটু কেসি, এই জন্য আমরা ফ্যাক্টরগুলো ক্যালকুলেট করেছিলাম। তাহলে দেখ এটা মান কত, 20 ইন্টু 1, তাহলে আমার এখানে L/D এর মানটা কত হলো 20 ম্যাক্সিমাম। কিন্তু আমরা L/D প্রোভাইড কত করছি, L/D প্রোভাইডেড আমরা এখানে প্রোভাইড কত করলাম রে, সেটা আমাকে দেখতে হবে প্রোভাইডেড। তাহলে প্রোভাইডেড কত করছি, এল কোনটা, এখানে আছে এল হচ্ছে এফেক্টিভ স্প্যানটা। এফেক্টিভ স্প্যান আমরা এখানে কত প্রোভাইড করেছিলাম রে, কত বের করেছিলাম এফেক্টিভ স্প্যানটা, না এফেক্টিভ স্প্যানটা কোথায় করে যদি দেখতে যাস, দেখ এফেক্টিভ স্প্যান এল ইএফএফ বের করেছিলাম 6.250 এত মিটার, এত এটা মিটার হবে, এত মিটার আমরা এখান থেকে এফেক্টিভ স্প্যানটা কিন্তু বের করেছিলাম। তাহলে চল সেটাই আমরা এখানে বসিয়ে দিই। তাহলে দেখ এটা যেহেতু আমার কিসে আছে, মিটারে আছে, তাই আমি মিটার থেকে আমরা মিলিমিটার আনবো। তাহলে আমার মানটা আসবে 6250, আর ডি হচ্ছে এফেক্টিভ ডেপথ, তার ভ্যালু কত ছিল না, তার ভ্যালু ছিল আমার 400, সমান দিয়ে আমার অ্যান্সারটা করলে আমার আসবে 15.63। তাহলে দেখ আমার প্রোভাইডেড হচ্ছে 15.63, কিন্তু ম্যাক্সিমাম আমরা এই যে ডিফ্লেকশনটা কত, এদের যে ডিফ্লেকশন এই যে বিমটার ঘটবে ম্যাক্সিমাম রেশিওটা হচ্ছে 20, কিন্তু এসছে আমার 15.63। তাহলে আমরা এখানে লিখছি সিন্স L/D provided less than L/D max, তাহলে আমরা বলতে পারি দেখ তাহলে আমরা বলতে পারি সেকশনটা সেফ আছে। কারণ এই যে L/D ম্যাক্স এত পরিমাণ, এই যে রেশিওটা এসে 20, এত পরিমাণ ডিফ্লেকশন হবে, কিন্তু আমি চাইবো না ডিফ্লেকশন হোক। ডিফ্লেকশন দেখ আমরা যতটা প্রোভাইড করছি আমার 20 থেকে দেখ কম এসে তা এসে 15.63, তাহলে আমি বলতে পারি দ্য সেকশন ইজ সেফ against ভার্টিক্যাল ডিফ্লেকশন। বল ডিফ্লেকশনটা বুঝতে পেরেছিস কি রে, ডিফ্লেকশনটা বুঝতে পেরেছিস যারা আছিস, বল ডিফ্লেকশন ক্লিয়ার? ঠিক আছে, দেখ এইটা তোদের গেল ডিফ্লেকশনের পার্টে আসে। আমরা বিমটা দেখ, এই একটা বিম ডিজাইন করতে গেলে আমাকে কত কি ডিজাইন করতে হচ্ছে, কত কি চেক করতে হচ্ছে। তোদের এখানে ভাগ্য ভালো যে তোদের ডাইমেনশনটা বিমের এখানে আমরা ধরে নিয়েছি, প্লাস এই লোডটা আমার এখানে বলে দেওয়া আছে, লাইভ লোড এত, ডেড লোড এত বলে দেওয়া আছে, না হলে তোকে কি করতে হতো,
তোকে আবার লাইভ লোডের জন্য যে কোড আছে তোকে সেই কোডের ভেতরে গিয়ে আবার লাইভ লোড কত কি দিবি না দিবি সেগুলো তো ক্যালকুলেট করতে হতো। সেখান থেকে কিন্তু আরো অঙ্কটা আমার লেন্থটা কিন্তু বেড়ে যেত, কিন্তু তোদের পরীক্ষার ক্ষেত্রে এত কিন্তু দেবে না, তোদের লোডটা বলে দেবে যখন তোরা ডিজাইন করবি 5th সেমে আর 6th সেমে গিয়ে, তখন তোদেরকে এগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, নেক্সট পার্ট যাদের ডিজাইন আর কি থাকবে আরসিসি তাদের, অনেক কলেজে থাকে অনেক কলেজে থাকে না। ঠিক আছে, চল নেক্সট আর লাস্ট একটা চেক আছে, খুব ছোট্ট একটা চেক, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। ডেভেলপমেন্ট লেন্থ এই চেকটাই তোদের এই এতে লাস্ট চেক ফর ডেভেলপমেন্ট লেন্থ, এটাই হচ্ছে তোদের লাস্ট আজকে, এটাই তোদের লাস্ট আর আছে ডেভেলপমেন্ট লেন্থ। এই চেকটা একটু দেখে নে কি করে হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থটা। দেখ ডেভেলপমেন্ট লেন্থ চেক করার ফর্মুলা হচ্ছে, লিখে দিচ্ছি দেখ, ডেভেলপমেন্ট লেন্থ তোদেরকে আমি আগেই পড়েছিলাম, এলডি ফর্মুলা হচ্ছে 5 σ s 4 τ বিডি। আর এটা আমরা কোত্থেকে পেয়েছিলাম না, ফ্রম IAS 456। ডেভেলপমেন্ট লেন্থটা তোদেরকে আমি একটা অঙ্ক করেছিলাম যখন তোদেরকে এটা করেছিলাম, IAS 456 2000, ক্লজ নাম্বার কত না, ক্লজ নাম্বার 26.2.1। ঠিক আছে, তাহলে দেখ এই যে তাহলে আমার এখানে কত 5 রেখে দিলাম, 5 আছে ইন্টু সিগমা এস কত না, সিগমা এস এখান থেকে আমার আসবে 0.87 FI। সব কিন্তু এগুলো আমরা কোড থেকে আসছে, 0.87 FI আর 4 ইন্টু টাও বিডি। এবার দেখ টাও বিডির মানটা তোরা কোথেকে পাচ্ছি, দেখ টাও বিডি হচ্ছে আমার এখানে আসবে 1.4 ইন্টু 1.6। কেন আসছে না, from IAS 456 2000 ক্লজ নাম্বার 26.2.1.1 থেকে তোরা দেখে এসছিস যে টাও বিডি যেটা আমার মানটা আছে যে টোটাল ওটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে 1.6, ওটা আমার কিন্তু বাড়বে। এবার এই ক্ষেত্রে যে 1.6টা তোরা দেখে এসছিস কার ক্ষেত্রে আসছে না, তোদের যে ডেভেলপমেন্ট লেন্থের যে ক্রাইটেরিয়াগুলো আমার ছিল, তোদের পার্টিকুলারলি শুধু ডেভেলপমেন্ট লেন্থের জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো ছিল সেখান থেকে কিন্তু আমি টাও বিডিটা কিন্তু লিখেছি। এবার তোদেরকে একবার জাস্ট আমি একবার দেখিয়ে দিচ্ছি ডেভেলপমেন্ট লেন্থটা কোথায় আছে না, যদি বইটা দেখতে চাস তাহলে 42-তে, আর PDF এর আই থিঙ্ক ওটা 53-তে থাকবে। দাঁড়া ওটা দেখতে যাই কোথায় আছে, ডেভেলপমেন্ট লেন্থ 41, এই সরি 42, এই দেখ ডেভেলপমেন্ট যে এটা ডেভেলপমেন্ট লেন্থ ফর বার, ফর্মুলা হচ্ছে LD ইকুয়ালস টু 5 সিগমা এস 4 টাউ বিডি। সিগমা এসটা কি বলছে না, স্ট্রেস ইন বার অ্যাট দ্য সেকশন কনসিডার্ড অ্যাট দ্য ডিজাইন লোড। ডিজাইন লোডের জন্য কতটা আমরা আসবে, তাহলে আমরা ওটা ভ্যালুটা কত এসেছিল না 0.87 FI। আর দেখ টাউ বিডিটা হচ্ছে ডিজাইন বন্ড স্ট্রেস, যেটা কোথায় আছে 26.2.1 আছে। দেখ এই যে টাও বিডিটা আমার M25 যেহেতু আমরা গ্রেডের কংক্রিট ইউজ করছি ওর ক্ষেত্রে হচ্ছে 1.4, কিন্তু ফর ডিফর্ম বার কনফর্মিং IS 1786 আমরা কি বলছি, ওই যে ভ্যালুটা কি করতে হবে না 60% আমাকে ইনক্রিজ করতে হবে। এবার ওই 60%টা তোর যদি ফ্যাক্টরে আনিস তাহলে ওটার ভ্যালু হচ্ছে আমার 1.6, তাহলে ওই জন্য আমার টাও বি টোটাল মান হচ্ছে 1.6। আমার ফ্যাক্টরটা এখানে কত আছে, আমার M25 এর জন্য 1.4, কিন্তু আমাকে ডিফল্ট বা যেহেতু আমরা ইউজ করছি ওই ক্ষেত্রে দেখ আমাকে IS 1786 আমাকে কি বলছে, ওই ভ্যালুটা আমাকে 60% ইনক্রিজ করতে হবে। কার 60% ইউজ করতে হবে না, এই 1.4টা আমাকে 60% ইউজ করতে হবে। এই 60%টাকে তোরা যদি ফ্যাক্টরে আনিস তাহলে সেটা আমার 1.6, তাহলে ওইখান থেকে আমরা লিখতে পাচ্ছি 1.4 ইন্টু 1.6। ঠিক আছে, এইভাবে আমরা লিখছি। এবার এটা তোরা জাস্ট ক্যালকুলেট কর, তাহলে ফাই এর ভ্যালু কত, ফাই এর ভ্যালু এখানে আমরা কত নিয়েছিলাম না 20 ডার যে বারটা নিয়েছিলাম ওটা ইউজ করছি, 20 ডার যে বার নিলাম ওখান থেকে তোরা এটা ক্যালকুলেট করে আসবে আমার 805.92 এত মিলিমিটার, এটা হচ্ছে আমার ডেভেলপমেন্ট লেন্থ।
এইবারে এই যে তোরা ডেভেলপমেন্ট লেন্থটা তোরা প্রোভাইড করলি, তোদেরকে আর লাস্ট যে চেকটা করতে হবে সেইটা হচ্ছে এলডি এর ভ্যালুটা, ওটা গ্রেটার দেন হচ্ছে না লেস দেন হচ্ছে, ওটা তোকে লেস দেন কোডার রিকোয়ারমেন্ট যেটা ছিল ওটা কিন্তু তোকে প্রোভাইড করতে দেখাতে হবে ওটা। এবার তোরা বলবি যে দাদা ওটা কি ওটা ক্যালকুলেট করে বা দেখিয়ে দাও, কারণ ভুলে গেছি সব, তুমি করিয়েছিলে কিন্তু করিনি। দেখ আরেকবার দেখিয়ে দিচ্ছি কী করে করতে হবে। না ফার্স্টে আমায় কি বের করতে হবে, না এমইউটা বের করতে হবে। এমইউটা কার, না এমইউটা হচ্ছে আমার টেনশনে যে স্টিল, সরি স্টিলগুলো দিয়েছিলাম তার, সেক্ষেত্রে এমইউটা ফর্মুলা হচ্ছে 0.87 এএসটি প্রোভাইড। এখানে এএসটি সবসময় প্রোভাইড লিখবি, কারণ এখানে রিকোয়ারমেন্ট লিখবি না, কারণ আমরা যতটা পরিমাণ এএসটি দিচ্ছি সেই অনুযায়ী কিন্তু এর ক্যালকুলেশনটা আসবে। প্রোভাইডেড ইন্টু ডি ব্র্যাকেটে 1 মাইনাস এএসটি প্রোভাইডেড ইন্টু এফআই ডিভাইডেড বাই কত আসবে, ডিভাইডেড বাই বিডি মাইনাস এটা ভুলে গেলাম, বিডি ইন্টু এফসিকে, বিডি ইন্টু এফসিকে। ঠিক আছে, এখান থেকে জাস্ট আমাকে বের করতে হবে, না এখান থেকে আমাকে এমইউটা বের করতে হবে। তাহলে চল এমইউর মানটা আমরা এখানে সিম্পল বের করব। তাহলে দেখ, তাহলে 0.87 ইন্টু 415 ইন্টু এএসটি প্রোভাইড কত হয়েছিল, না 1119 হয়েছিল, আর ইন্টু ডি হচ্ছে আমার 400 ব্র্যাকেটে 1 মাইনাস এএসটি প্রোভাইড কত হয়েছিল, এসটি প্রোভাইড 1119 ইন্টু এফআই হচ্ছে আমার 415। না বুঝতে পারলে কিন্তু অবশ্যই মাইক টাউন করে বলিস। আর এখানে বি এর মান কত, বি হচ্ছে উইথটা সেটা যেমন নিয়েছিলাম 250, ডি হচ্ছে 400, এফসিকে আমরা কত M25 এর জন্য নিয়েছিলাম, তাহলে এফসিকে মান হচ্ছে আমার এখানে 25। টোটালটা যদি তোরা ক্যালকুলেটে যদি তোরা এখানে করে নিস তাহলে আমার এমইউর মান আসছে 131.59 ইন্টু 10⁶ এত নিউটন ইন্টু মিলিমিটার। আর আরেকটা তোদের লাগবে সেটা হচ্ছে ভিইউ, ভিউ এর মান তোরা অলরেডি ক্যালকুলেট করে নিয়েছিলি, সেটা হচ্ছে 83.5 ইন্টু 10⁻³ এত নিউটন তোরা এটা বের করে নিয়েছিলি। তাহলে এইখান থেকে এই যে দুটো মান তোরা বের করলি, এই যে মানটা তোরা বের করবি এইখান থেকে তোদেরকে এবার চেকটা করতে হবে। কি চেক করতে হবে, লাস্ট আরেকটা লাগবে সেটা হচ্ছে L0। L0 কি করে বের করবো, না L0 হচ্ছে বিয়ারিং বাই টু। বিয়ারিং কোনটা, না ওই যে দুদিকে দুটো সাপোর্ট ছিল, ওই সাপোর্ট যে উইথ সেইটা হচ্ছে বিয়ারিং মাইনাস, বিয়ারিং বাই টু মাইনাস এন্ড কভার প্লাস হুক, কতটা পরিমাণ তুই এখানে হুক প্রোভাইড করছিস। তাহলে বিয়ারিং হচ্ছে আমি কতক্ষণে দিয়েছিলাম সাপোর্টেতে 250 করে দিয়েছিলাম, ওগুলো আগের দিন লিখে দিয়েছিলাম 250 ডিভাইডেড বাই 2। এন্ড কভার কত নিয়েছিলাম, এন্ড কভার আমি নিয়ে নিচ্ছি 25। আর হুক দেখ আমি কোনো প্রকার কোনো হুক ওখানে দিইনি, মানে হুক বলতে কি, দেখ এই যে বিমটা আমার আছে, সাপোর্ট আছে, এই যে বারটা যাবে, এই যে হুকটা দিচ্ছি, এই হুকটা আমি এখানে কিন্তু দিইনি, এই হুকটা কিন্তু যেহেতু দিইনি তো এখানে আমি জিরো নিয়ে নিচ্ছি। ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন করলে এটা তোর আসছে 125 মাইনাস 25, এটা তোর আসবে আমার 100 মিলিমিটার। এইটা আমার এলো L0 হচ্ছে 100 মিলিমিটার। এইবারে তোরা কোডাল পজিশন অনুযায়ী তোরা যে ফর্মুলাটা জানিস, ওটা হচ্ছে ক্লজ নাম্বার তোরা কোথায় পাবি, 23.2.3.3, একটু যা যাক চ ওই কোডটাতে। তাহলে দেখ 23 ওটা আই থিঙ্ক ওটা 23.2.3.3, ওটা পরে পেজটা থাকবে, দাঁড়া 23.2.3.3, এখানে যে প্রসেসিং মোমেন্ট রেনফোর্সমেন্ট, এই ক্ষেত্রে যে এলডির ভ্যালুটা তোরা আসবে বা L0 ভ্যালুটা যেটা আসবে আমার আলটিমেটলি এই যে ভ্যালু, এই যে ইকুয়েশনটা আসছে এর থেকে কিন্তু আমার এলডির যে ভ্যালুটা সেইটা কিন্তু বড় হতে হবে। তাহলে চ ওটাই আমি এখানে ক্যালকুলেশন করে নিই। তাহলে আমার যে ইকুয়েশনটা কত ছিল, না ফ্যাক্টরটা ছিল সেটা হচ্ছে 1.3 mu ডিভাইডেড বাই ভিউ প্লাস L0 সমান করলে কত আসছে, না 1.3 ইন্টু এমইউ এর মান কত রে, এমইউ এর মান আমার ছিল 131.59 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই কত, না 83.5 ইন্টু 10⁵ ভিউর মানটা
এইটা প্লাস কত ছিল না, এটা প্লাস এল জিরোর মান আমার কত এসছে না, এল জিরোর মান এসছে আমার 100। টোটালটা যদি তোরা ক্যালকুলেশন করিস, ক্যালকুলেশন করলে তোদের আমার আসবে 2148.71 এত মিলিমিটার। কোত্থেকে এসছে আমি আবার লিখে দিচ্ছি না, আইএস সমস্ত নিচ্ছি 456/2000। ক্লজ নাম্বার কত না, ক্লজ নাম্বার 26.2.3.3 এখান থেকে নিচ্ছি। এইবারে যে এইখান থেকে এই যে মানটা এলো, এই যে মানটা আমার কি হচ্ছে না, এই যে আমার এলডি হয়েছে হেয়ার, এলডি আমার কি হচ্ছে লেস দ্যান কি হয়ে গেল না 1.3 এমইউ, সরি এটা একটু ভুল হয়ে গেল, 1.3 এমইউ 1.3 এমইউ ডিভাইডেড বাই ভিউ প্লাস এল জিরো, এদের থেকে ছোট হয়ে গেল। সো কোডাল কোডাল রিকোয়ারমেন্ট, সো কোডাল রিকোয়ারমেন্ট ইজ স্যাটিসফাইড, ইজ স্যাটিসফাইড। তাহলে এটা ছোট হয়ে গেল, এখান থেকে আমরা বুঝতে পারছি আমার যে ডেভেলপমেন্ট লেন্থটা সেটা হচ্ছে স্যাটিসফাই, হেন্স হেন্স ওকে। বল ডেভেলপমেন্ট লেন্থটা যারা আছিস বুঝতে পেরেছিস, ডেভেলপমেন্ট লেন্থটা ক্লিয়ার? বলে ডেভেলপমেন্ট লেন্থটা বুঝতে পেরেছিস কি করে হলো না হলো? ঠিক আছে, দেখ এই যে টোটাল তোরা দেখতে পারলি, এইটা হচ্ছে একটা আমার গোটা বিমের ডিজাইন। এইটা হচ্ছে গোটা একটা বিমের ডিজাইন, তোদের যদিও গোটাটা আসবে না, পাটে পাটে আসবে। এই যে গোটা তোরা ডিজাইনটা করলি, লাস্ট ওদের শেষকালে আর একটি কাজ থাকবে। এই ডিজাইনটা করে দেওয়ার পর প্রতিটা জায়গায় তোদেরকে লিখতে হয় যে ডিজাইন সামারি। তোদের এই ডিজাইন সামারিটা একটু তোদের লিখে দিতে হয় না। ডিজাইন সামারিটা আবার কি করতে দাও, ডিজাইন সামারিটা হচ্ছে না বিম সাইজ, বিম সাইজ তোর কত এখানে এসছে না, বিম সাইজ হচ্ছে 250 × 450 এত মিলিমিটার করে আমার কি এসছে না, বিম সাইজটা আছে না ওভার, এটা আমি এখান থেকে বের করলাম কত কত নিয়েছি। আর একটা হচ্ছে মেন টেনসাইল বার, মেন টেনসাইল বার আমি এখানে কত নিয়েছি, মেন টেনসাইল বার না একটা নিয়েছি 25-এর, একটা 25-এর নিয়েছি, একটা 25 ডায়ামিটারের বার নিয়েছি, HYSD বার এটা সিম্বল বার। আর একটাই নিচ্ছি আমি দুটো 20 ডায়ার HYSD বার টরের আমি বার নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে মেন টেনসাইল বার। আর একটা হচ্ছে শেয়ার, শেয়ার স্টিরাপস, স্টিরাপ আমি এখানে কত নিয়েছি না, স্টিরাপ আমি নিয়েছি 6 মিলিমিটার, 6 মিলিমিটারের টু লেগ অ্যাট দ্য রেট 300 মিলিমিটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স নিয়েছি। আর একটা আমি নিয়েছি দেখ অ্যাঙ্কারেজ বার, আর একটা অ্যাঙ্কার বার আমি কত নিয়েছি না, অ্যাঙ্কার বার আমি নিয়েছি দুটো 10 মিলিমিটার HYSD বার নিয়েছি। ঠিক আছে বল, সব ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, তোদের দ্বারা অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আজকে ক্লাসটা আমি এই পর্যন্তই রাখছি। ওকে।